হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো, বাকিরা জয়েন করছে। আপনাকে আমি হোস্ট করে দিয়েছি। আপনি ক্লাসটা শেষ হওয়ার পর ওই এন্ড বা লিভ বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের ক্লাউডে ক্লাসটা মানে সেভ হয়ে যাবে। এখন আপনি হোস্ট আছেন, কেমন? আর স্টুডেন্টদের আমি বলছি জয়েন করতে, কেমন? হুম, হুম। সবাই শুনতে পাচ্ছ যারা রয়েছে? সুদীপ্তা,
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জয়, আর কেউ জয়েন করবে? স্যার একটু মানে ক্লিয়ার সাউন্ড আসলে ভালো হয়, একটু আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে। এবার দেখো তো ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন একদম ঠিক আছে। ওকে। চলো বাকিরা জয়েন করুক, আমরা ক্লাসটা শুরু করি। আজকে মূলত আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের উপর এমসিকিউ গুলো সলভ করব। আচ্ছা, গোপাল বা সুদীপ্তা, তোমরা যারা রয়েছো, তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের থিওরি ক্লাস কি হয়েছে? স্যার আমি তো স্যার এই 1 জুলাই যে নতুন ডাব্লিউবিসিএস ব্যাচটা স্টার্ট হয়েছে এভিডেন্সে, ওটাতে আমি অ্যাডমিশন নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, তো আমি যতটা থিওরি এই কোশ্চেনের মাধ্যমেই বলে দেওয়ার চেষ্টা করছি। চলো, তো অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, দুটো কোশ্চেন অ্যাকচুয়ালি আমি রেখেছি। দুটো কোশ্চেন যে রেখেছি, দুটো কোশ্চেনেরই থিওরিটা সেম, তাই একসাথে আমি রেখেছি। কোশ্চেন হচ্ছে, ক্যাথোড রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলফা কণার স্রোত, ইলেকট্রন স্রোত এবং বিকিরণ। এবং নিচে আরেকটি প্রশ্ন আছে, ক্যাথোড রশ্মির আছে শুধুমাত্র ভর, শুধুমাত্র আধান, ভর নেই আধানও নেই, ভর এবং আধান উভয়ই আছে। ওকে, এইটা আমরা করার চেষ্টা করব। দেখি, বলার চেষ্টা করো দেখি, তোমরা কোনো আইডিয়া আছে? স্যার আলফা চলো, কণার স্রোত হবে প্রথম। আলফা কণার স্রোত প্রথমটা। বেশ, সুদীপ্তা তোমার কাছ থেকে শুনি। চলো, এই ক্যাথোড রশ্মি টার্মটা আমরা কোথায় পাই সেটা আগে বুঝতে হবে। দেখো, আমরা যদি পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়তে যাই, আমরা পরমাণুর গঠনের মধ্যে, অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের মধ্যে আমরা দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে যে একটা পরমাণুর মধ্যে কি কি থাকে সেটা আগে বোঝার চেষ্টা করি। একটা পরমাণু যদি আমরা দেখি, একটা পরমাণুর মধ্যে থাকে একটা ভেতরের কোর অংশ, যেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। কি বলে থাকি? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ থাকে, আমরা ছবিটা ক্লাস 9-10 হয়তো দেখেছি। এই কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন। এই কক্ষপথের মধ্যে থাকে কি? ইলেকট্রন। তাহলে একটা পরমাণু বেসিক্যালি তিনটে মেন উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে এই নিউক্লিয়াস, যার মধ্যে দুটো কণা থাকে। একটাকে বলা হয় প্রোটন। এই প্রোটন বেসিক্যালি প্লাস বা ধনাত্মক চার্জযুক্ত কণা। বাইরে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রন মেনলি নেগেটিভ চার্জযুক্ত কণা। এবং নিউক্লিয়াসের মধ্যেই আরো একটা জিনিস থাকে যেটা নিস্তড়িত, সেটা হচ্ছে নিউট্রন। সেটা কি? নিউট্রন, যেটার চার্জ হচ্ছে 0। বোঝা গেল? তাহলে একটা পরমাণু মেনলি তিনটে জিনিস নিয়ে গঠিত, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তো এই যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এটা যখন আবিষ্কার হয়, সেই আবিষ্কার সম্পর্কিত ব্যাপার হচ্ছে ক্যাথোড রশ্মি। এবং তোমাদের ফার্স্ট যে পয়েন্টটা মনে রাখতে হবে, যে ক্যাথোড রশ্মির মাধ্যমে কি আবিষ্কার করা হয়েছিল, কেউ বলতে পারবে? ক্যাথোড রশ্মি এই পরীক্ষাটার মাধ্যমে, ক্যাথোড রে অসিলোস্কোপ বলা হয়, এই পরীক্ষাটার মাধ্যমে এই যে তিনটে কণা আমি দেখতে পাচ্ছি, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, এই তিনটের মধ্যে কোনটার আবিষ্কার করা হয়েছিল? রাজা, বলো তো। স্যার ইলেকট্রন। ভেরি গুড। ক্যাথোড রশ্মির মাধ্যমে যেটি আমাদের আবিষ্কৃত হয়েছিল
কিসের আবিষ্কার আমি এখানে লিখে দিচ্ছি যাতে পিডিএফটা তোমরা পেলে পরিষ্কারভাবে দেখে নিতে। ভেরি গুড। আবিষ্কার হয়েছিল মেনলি ইলেকট্রন। আবিষ্কার যখন ইলেকট্রন হয়েছিল তাহলে আমাদের ফার্স্ট কথা হচ্ছে যে ক্যাথোড রশ্মি যেটা বলছি, তাহলে এই ক্যাথোড রশ্মি মূলত ইলেকট্রনের স্রোত। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ইলেকট্রনের স্রোত। ওকে, ইলেকট্রনের স্রোত। তার মানে ক্যাথোড রশ্মি কোনো মতেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, আলফা কণাও নয়, ইলেকট্রনের স্রোত। আমি সবকটা সম্পর্কে ডিটেলে আসছি একটু একটু পরে পরে, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এবার যখন ইলেকট্রনের কথা এলো, তোমরা আমাকে বলো যে ইলেকট্রনের আবিষ্কর্তা তাহলে কে? এই ক্যাথোড রশ্মি পরীক্ষাটা কে করেছিলেন এবং ইলেকট্রনের আবিষ্কর্তাটা কে? স্যার ক্যাথোড রশ্মি তো রাদারফোর্ড করেছিলেন। না, রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিলেন তার কথায় আমরা আসবো। তার নাম হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ওকে, ইলেকট্রনের আবিষ্কর্তা কে? এই ইলেকট্রনের আবিষ্কর্তা যিনি, তিনিই ক্যাথোড রশ্মি পরীক্ষা করেছিলেন। ইলেকট্রনের আবিষ্কর্তার নাম আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তোমরা নোট ডাউন করে নেবে, জে জে থমসন। কি নাম? জে জে থমসন, মনে থাকবে? ওকে, এবারে আসি যে ক্যাথোড রশ্মি। তাহলে এই প্রশ্নটার প্রথম প্রশ্নটার উত্তর আমাদের কি হয়ে গেল? ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত। দ্বিতীয় আমরা যে ইনফরমেশনটা পেলাম, ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা কে? ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা হচ্ছেন জে জে থমসন, এবং জে জে থমসনই হচ্ছে ইলেকট্রনেরও আবিষ্কর্তা। এবং ক্যাথোড রশ্মি যে পরীক্ষা, এটা মূলত ইলেকট্রনের আবিষ্কারের সাথে যুক্ত। এবার যেহেতু এটা ইলেকট্রনের স্রোত, তাহলে ক্যাথোড রশ্মির মধ্যে যে কণাগুলো আছে সেই কণাগুলোর একটুখানি ধর্ম সম্পর্কে আমরা কথা বলি। মানে ক্যাথোড রশ্মি যে কণাগুলো দিয়ে তৈরি, ক্যাথোড রশ্মি যে কণাগুলো দিয়ে তৈরি তাদের বৈশিষ্ট্য, যে কণা দিয়ে তৈরি তার বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য। এবং এখানে আমাদের দু তিনটে বৈশিষ্ট্য মনে রাখতে হবে, কারণ ওই দু তিনটে বৈশিষ্ট্য থেকেই পরীক্ষায় প্রশ্ন দেবে। নাম্বার ওয়ান, এই ক্যাথোড রশ্মি মূলত ঋণাত্মক তড়িৎধর্মী। এই যে ক্যাথোড রশ্মির মাধ্যমে যে কণাটা দেখতে পাচ্ছি, এটা ঋণাত্মক তড়িৎধর্মী, নেগেটিভ চার্জ। বোঝা গেল? তো ইলেকট্রন স্বভাবতই তোমরা জানো নেগেটিভ তড়িৎধর্মী। দু নম্বর আমাদের মনে রাখতে হবে, ক্যাথোড রশ্মির ভর আছে কিন্তু ভর খুব নগণ্য। ক্যাথোড রশ্মির ভর আছে কিন্তু ভর খুব নগণ্য। ওকে, তিন নম্বর আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, তিন নম্বর, E/M রেশিও, E/M অনুপাত অনেক বেশি। এই E/M অনুপাত থেকে অনেক সময় পরীক্ষা দেয়, প্রশ্ন দেয়। কিরকম প্রশ্ন দেয়? নিচের কোন কণাটির E/M অনুপাত সব থেকে বেশি হবে? চারটে অপশন দিয়ে দিল। অপশন এ প্রোটন, অপশন বি ইলেকট্রন, অপশন সি নিউট্রন, এবং অপশন ডি আলফা কণা। আলফা কণা, এইভাবে চারটে অপশন দিয়ে দিল। বললো যে নিচের কোনটির E/M অনুপাত সব থেকে বেশি। কারণ E/M বলতে কি বোঝায়? ই ওপরে যেটা দেওয়া আছে ওটার মানে হচ্ছে চার্জ বা আধান, আধানের মান, এবং নিচে যে এম আছে, এম হচ্ছে ওইটার ভর। আমরা জানি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, নেগলিজেবল, অলমোস্ট জিরো। অলমোস্ট জিরো, নট যা আমি বলছি যে অত্যন্ত জিরো মানে যে জিরোই, তাই নয়, আপেক্ষিকভাবে অন্যদের তুলনায় অত্যন্ত কম। যার ফলে এই যে নিচের যে ভর আছে না, এই ভর পার্টটা যদি কমে যায়, এই যে এম আছে, এই এম পার্টটা যদি অত্যন্ত কমে যায়, তাহলে এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার মান অনেক বেড়ে যাবে। কারণ যে কোনো ভগ্নাংশের হর বা নিচের অংশটা যদি কমে যায় তাহলে ভগ্নাংশটা মানে বেড়ে যায়। তাই যেটার মাস সব থেকে কম হবে তার E/M অনুপাত সব থেকে, E/M অনুপাত সব থেকে কি হবে? কম হবে। তো ইলেকট্রনের E/M অনুপাত সব থেকে, সরি, E/M অনুপাত সব থেকে বেশি হবে কার? যার এম বা মাস পার্টটা সব থেকে কম। ইলেকট্রনের হবে স্যার। হ্যাঁ, ইলেকট্রনের E/M। তাহলে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য এগুলো। 4 নম্বর বৈশিষ্ট্য যেটা তোমাদের মনে রাখতে হবে,
তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র। দেখো যেহেতু যেহেতু ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, আধান যুক্ত, তাই যদি তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে এটাকে পাঠানো হয় অথবা চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিফ্লেকশন দেখা যায়। ডিফ্লেকশন যখন এটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যায় তখন ওর মধ্যে ডিফ্লেকশন দেখা যায়। মোটামুটি এই চারটে বৈশিষ্ট্য ক্যাথোড রশ্মি সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে। তাহলে এবার এই দ্বিতীয় প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। ক্যাথোড রশ্মির আছে শুধুমাত্র ভর, শুধুমাত্র আধান, ভর নেই আধানও নেই, ভর এবং আধান উভয়ই আছে। বলার চেষ্টা করো এবার সবাই। এবার স্যার, ইজিলি শুধুমাত্র আধান হবে কি? শুধুমাত্র আধান এটা হবে না, এটা ভর এবং আধান উভয়ই আছে, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ কিছুটা হলেও ভর আছে। আমরা যদি ইলেকট্রনের আধানের কথা বলি, আধান মনে রাখতে হবে ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ বা আধানের মান। ওকে, আর যদি ভরের কথা বলি, ভর 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে কিছুটা হলেও ভর আছে, যদিও খুব সামান্য, কিন্তু কিছুটা হলেও ভর আছে। ভর এবং আধান উভয়ই আছে, আমাদের উত্তর হয়ে যাবে। স্যার আশা করি বলছি এখানে যেহেতু শুধুমাত্র আধান অপশনটা আছে, তাহলে কি এটাই হবে? হ্যাঁ, মানে তাহলেও উভয় আছে, এটাই এটাই আমরা দিতে উত্তর হবে? করব। ওকে, আচ্ছা তাহলেও এটাই আমরা উত্তর করব। দেখো কখন আমি এইটা ভরকে উত্তর করতাম না, এইখানে যদি ক্যাথোড রশ্মির বদলে ধরো বললো গামা, গামা কণার কি আছে, গামা বিটা এগুলোর কথা যদি বলতো, তাহলে আমাদের উত্তর হতো গামার ক্ষেত্রে ভর নেই, গামা হচ্ছে ভরহীন, কারণ এটা একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বুঝতে পারলাম রাজা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইলেকট্রনের আধানের পরম মান বললাম ওই নির্ণয়। হ্যাঁ বলো। ডিফ্লেকশনটা কি স্যার? ডিফ্লেকশন তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রে যখন কোনো আধান বা নেগেটিভ বা চার্জ পার্টিকেল যায়, যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে আমরা কি দেখতে পাবো? তড়িৎ ক্ষেত্র মানে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি ক্ষেত্র যেখানে যে কোনো আধান বা চার্জ পার্টিকেল গেলে তার উপর বল প্রয়োগ হবে। তো এইটা ধরো তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই হয়েছে, তো যখনই চার্জটা যাবে সেই চার্জটার উপর বল প্রয়োগ হবে, তারপরে ওর মধ্যে ডিফ্লেকশন দেখা যাবে, সরল রেখায় যাবে না। বুঝতে পেরেছি? চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রেও তাই। এবার নেক্সট প্রশ্ন তোমাদের জন্য। কোশ্চেন দিয়েছে ইলেকট্রনের আধানের পরম মান নির্ণয় করেন কে? ইলেকট্রনের স্যার, আধান জে থমসন। আমরা একটু আগেই পড়লাম, ইলেকট্রনের আধানের মান আমি বলে দিই। ইলেকট্রনের আধান আরেকবার আমি লিখে দিচ্ছি, ইলেকট্রনের চার্জ বা আধান কত? স্যার ইলেকট্রন, প্রথম কথা ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, মুখস্থ করে নিতে হবে পুরো। যদি বলি প্রোটনের আধান, প্রোটনের আধান কত? স্যার প্রোটনের আধানও সেম, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। মনে থাকবে? চলো এবার ইলেকট্রনের আধানের পরম মান নির্ণয় করেন কে? এই যে আধানের মান, এটা নির্ণয় করেন কে? এটা নির্ণয় করা হয়েছিল একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে। সেই এক্সপেরিমেন্টের নামটা মনে রাখবে। যে পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষার মাধ্যমে মাধ্যমে ইলেকট্রনের আধান নির্ণয় করা হয়েছিল, আধান নির্ণয় করা হয়েছিল, তার নাম কি? যেমন আমরা দেখতে পেলাম ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল কোন পরীক্ষার মাধ্যমে গোপাল? ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল কোন পরীক্ষার মাধ্যমে? কি বললেন স্যার? ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল কোন পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। ওকে, বা ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। তো ক্যাথোড দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। কিন্তু ইলেকট্রনের আধানের মান নির্ণয় করা হয়েছিল এটা যে পরীক্ষার মাধ্যমে, তার নাম মনে রাখতে হবে, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এবং এই পরীক্ষাটা করেছিলেন কে? এই পরীক্ষাটা করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে আর এ মিলিকান।
বুঝেছো রাজা? হ্যাঁ স্যার। চলো নেক্সট। আচ্ছা, এখানে আমি লিখে দিয়েছি ইলেকট্রন যার ভর দেওয়া আছে দেখো 9.1 ইন্টু 10⁻⁻31, আর আধানের মান তো আমি বলেই দিয়েছি 1.60 টু 10⁻⁻19 কুলম। প্রোটনের আধানের মানও সেম, জাস্ট ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস, প্রোটনের ক্ষেত্রে প্লাস। কিন্তু ভরের কথা যদি বলি তাহলে প্রোটন 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি, নিউট্রনেরও অলমোস্ট প্রোটনের মতোই ভর, অলমোস্ট। একটা হচ্ছে 1.66, একটা হচ্ছে 1.67। নিউটন আর প্রোটনের ভর প্রায় সমান। বোঝাতে পেরেছি সবাইকে? আচ্ছা, কে বলতে পারবে আমাকে এই প্রশ্নটার উত্তর? ইলেকট্রনের ভর অনেক কম প্রোটনের থেকে, তো প্রোটন ইলেকট্রনের থেকে কত গুণ ভারী? প্রোটন ইলেকট্রনের থেকে কত গুণ ভারী? তো আমি এখানে লিখে দিচ্ছি, প্রোটন ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী। মনে থাকবে? নেক্সট, রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আবার একটা পরীক্ষার নাম পেলাম। এই পরীক্ষাতে আমরা কিসের আকার সম্পর্কিত তথ্য পাই? কার আকার সম্পর্কিত তথ্য পাই? পরমাণু, ইলেকট্রন, নিউট্রন না নিউক্লিয়াস? কোনটা সম্পর্কে আমরা তথ্য পাই? এটাতে স্যার আমরা নিউট্রন সম্পর্কে তথ্য পাচ্ছি। নিউট্রন, বেশ। আচ্ছা, এবার আমি একটুখানি বলে দিই, মন দিয়ে আমার কথাগুলো শুনবে এবং নোট ডাউন করতে থাকবে খাতায়। দরকার হলে আমি একটুখানি স্লো বলবো যদি স্পিডে হয়ে যায়। সুদীপ্তা, লিখতে পারছো তো? স্যার পয়েন্ট গুলো লিখে নিচ্ছে স্যার, কোশ্চেন গুলো তো পেয়ে যাবো পরে। হ্যাঁ, কোশ্চেন গুলো পেয়ে যাবে। ঠিক আছে। যাই হোক, চলো। প্রথম কথা হচ্ছে ইলেকট্রনের আবিষ্কর্তা, আমরা একটু আগেই পড়েছি, তার নাম হচ্ছে জে জে থমসন। ইলেকট্রনের আবিষ্কর্তা। এবং যদি বলি ইলেকট্রনের আধান মানকে নির্ণয় করেছিলেন, তাহলে উত্তর হবে মিলিকান, যেটার প্রশ্ন আমরা অলরেডি দেখেছি। প্রোটনের আবিষ্কর্তার নাম কি? কে বলতে পারবে? প্রোটনের আবিষ্কর্তার নাম কি? প্রোটনের আবিষ্কর্তার নাম স্যার মনে রাখতে হবে। রাদারফোর্ড। প্রোটনের আবিষ্কর্তার নাম অনেক জায়গাতেই তোমরা ম্যাক্সিমাম জায়গাতে যেটা পাবে অ্যাকর্ডিং টু এনসিইআরটি, রাদারফোর্ড। তবে আমি এখানে আরো একটা নাম বলে রাখছি, যদি কখনো রাদারফোর্ড না থাকে তাহলে এই নামটা তোমরা পেতে পারো, গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন, এই গোল্ডস্টাইন নামক যে বিজ্ঞানীটা রয়েছে, তিনি প্রথম প্রোটনের অস্তিত্ব দেখতে পেয়েছিলেন, কিন্তু ওটা যে অ্যাকচুয়ালি প্রোটন সেটা সম্পর্কে তিনি আইডিয়া করতে পারেননি। তাই অনেক জায়গাতে গোল্ডস্টাইন অপশনে থাকে, অনেক জায়গাতে রাদারফোর্ড থাকে, কিন্তু অ্যাকিউরেট যদি বলো তাহলে রাদারফোর্ড। মানে যদি দুটোই অপশনে থাকে তাহলে আমরা রাদারফোর্ডকে অ্যান্সার নেব। নিউট্রনের আবিষ্কর্তা কে? নিউটনের আবিষ্কর্তার নাম হচ্ছে স্যাডউইক। স্যাডউইক, মনে থাকবে? নিউটনের আবিষ্কর্তা রাদারফোর্ড নয়, নিউটনের আবিষ্কর্তা হচ্ছে স্যাডউইক নামক একজন বিজ্ঞানী। তাহলে প্রথম আবিষ্কৃত হয়েছিল ইলেকট্রন, আবিষ্কার করেছিলেন জে জে থমসন। তারপরে আবিষ্কৃত হলো প্রোটন, তারপরে আবিষ্কৃত হলো নিউক্লিয়াসের স্ট্রাকচার সম্পর্কে। নিউক্লিয়াস, পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা আবিষ্কার করেছিলেন, আমি এখানে লিখে দিচ্ছি, নিউক্লিয়াসের আবিষ্কর্তা। নিউক্লিয়াসের, পরমাণুর নিউক্লিয়াসের আবিষ্কর্তা কে? নিউক্লিয়াসের আবিষ্কর্তা মনে রাখতে হবে রাদারফোর্ড। রাদারফোর্ড। এবং এই নিউক্লিয়াসের আবিষ্কার সম্পর্কে যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটির নাম কি? সেই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা বিচ্ছুরণ পরীক্ষা বলা হয় এইটা। এটা এটা কিসের আবিষ্কার? নিউক্লিয়াসের আবিষ্কারের সাথে জড়িত, নিউট্রন নয়। নিউট্রনের আবিষ্কার করেছিলেন স্যাডউইক অনেকদিন পরে। তাহলে এইখানে উত্তর হয়ে যাবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা রাদারফোর্ডের। রাদারফোর্ড, আমি একটুখানি সংক্ষেপে বলে দিই রাদারফোর্ড কি করেছিলেন।
রাদারফোর্ড একটা এরকম সেটআপ নিয়েছিলেন, এই ধরনের একটা পাথ, ফ্লুরেসেন্ট পাথ এবং একটা গোল্ড ফয়েল মানে একটা সোনার পাত, খুবই পাতলা একটা সোনার পাত। এই সোনার পাতের ওপর তিনি আলফা কণা দিয়ে আঘাত করেছিলেন এবং তারপরে তিনি বেশ কিছু জিনিস দেখতে পান। কি কি দেখতে পান? গোল্ড ফয়েলের ওপর যখন আলফা কণাকে পাস করানো হয় তখন কিছু আলফা কণা আছে যেগুলো সোজাসুজি বেরিয়ে যায় এবং ম্যাক্সিমামটাই আলফা কণা তিনি দেখলেন যে সোজাসুজি বেরিয়ে গেছে। এখন দেখা যাচ্ছিল না, খুবই এই কণাগুলো তো খুবই অনবীক্ষণিক, তাই তার জন্যই তিনি এই স্ক্রিনটা লাগিয়ে রেখেছেন যাতে স্ক্রিনে গিয়ে যখনই আঘাত করছে তখন ওইখানে বেসিক্যালি আলো জ্বলে উঠছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আলফা কণা ওই স্ক্রিনে সোজাসুজি গিয়ে আঘাত করে। কিছু আলফা কণা আছে যাদের মধ্যে স্লাইড ডিফ্লেকশন দেখা যায় এবং কিছু আলফা কণা আছে যেগুলো সোজাসুজি যায় আবার ব্যাকে ফিরে আসে। এটার মাধ্যমে রাদারফোর্ড কি জানতে পারলেন? গল্পটা ভালো করে বোঝো, কারণ গল্পটা শুনলেই হবে, কারণ যে প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রশ্ন আমি স্লাইডে রেখেছি, এই প্রশ্নগুলো করলেই এনাফ, কিন্তু গল্পটা শুনে নাও। রাদারফোর্ড কি দেখলেন? রাদারফোর্ড দেখলেন যে যখন আমি একটা পরমাণুর কাছ দিয়ে আমি যখন আলফা কণাকে পাস করাচ্ছি তখন ম্যাক্সিমাম আলফা কণা সোজাসুজি বেরিয়ে যাচ্ছে। এর মানে হলো পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থান ফাঁকা। তাহলে রাদারফোর্ডের প্রথম যে জিনিসটা বুঝলেন, পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থান ফাঁকা, বেশিরভাগ স্থান ফাঁকা, এটা রাদারফোর্ড প্রথম লক্ষ্য করলেন। কারণ সব ম্যাক্সিমাম আলফা কণা প্রায় 99% সোজাসুজি চলে যাচ্ছে, কোনো ডিফ্লেকশন নেই। কিছু আলফা কণা তিনি লক্ষ্য করলেন স্লাইডলি বেঁকে যাচ্ছে, আবার কিছু আলফা কণা সোজাসুজি যাচ্ছে আবার ব্যাক করছে। এটা দেখে তিনি কি আন্দাজ করলেন? যে পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে একটি ঘন ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক আধানযুক্ত অংশ রয়েছে। আধানযুক্ত অংশ আছে যাকে তিনি নাম দেন কি? এটাকেই তিনি বলেন নিউক্লিয়াস। এবং এই ধনাত্মক চার্জযুক্ত অংশের মধ্যে তিনি প্রথমত শুধুমাত্র ভেবেছিলেন যে এইখানে প্রোটন আছে, কারণ ওই ধনাত্মক চার্জযুক্ত মানে শুধুমাত্র প্রোটনই ধনাত্মক চার্জযুক্ত হয়। নিউটনের আবিষ্কার বহুদিন পরে হয়েছে, কিন্তু ওই ধনাত্মক চার্জযুক্ত অংশটার ভর অনেক বেশি, কিন্তু ভরটা এই একটা জায়গাতেই সন্নিবিশিষ্ট এবং ওই জায়গাটাকে নাম দেন রাদারফোর্ড নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এখান থেকে দু তিনটে ইনফরমেশন তোমাদের জানতে হবে। ফার্স্ট, রাদারফোর্ড যে এই পরীক্ষাটা করেছিলেন এখানে তিনি কি ইউজ করেছিলেন? একটা সোনার পাত, এই যে এখানে রয়েছে এটা হচ্ছে কি সোনার পাত, সোনার পাত, গোল্ড ফয়েল বলা হয়। কেন গোল্ড ফয়েল তিনি ইউজ করলেন? কারণ রাদারফোর্ড কি চাইছিলেন? রাদারফোর্ড চাইছিলেন এমন একটা পাত, যেটা রাদারফোর্ড এরকম একটা পাত চাইছিলেন যেটার ব্যাস হবে, ব্যাস মানে যেটার পুরুত্ব হবে একটা পরমাণুর সমান। মানে বোঝা যাচ্ছে যে কতটা পাতলা করতে চেয়েছিলেন। কিন্তু রাদারফোর্ড অ্যাকচুয়ালি এতটা পাতলা করতে পারেননি। তিনি কতদূর পর্যন্ত পাতলা করতে পেরেছিলেন? তিনি মোটামুটি যতদূর করতে পেরেছিলেন সেটা হচ্ছে 1000 পরমাণুর একটা পাত। মানে আমরা বলতে পারি, আমি যদি পাতটাকে এরকম আড়াআড়ি দেখি তাহলে একটা পরমাণু, তার উপর আরেকটা পরমাণু, তার উপর আরেকটা পরমাণু, তার উপর আরেকটা পরমাণু, এইরকম একটা পাত। এইটা হচ্ছে পাতের বেদটা, বোঝা যাচ্ছে? 1000 পরমাণু একটা 1000 পরমাণুর একটা স্তম্ভ বলতে পারি আমরা, ওই জায়গাটায় রয়েছে। এতটা করতে সক্ষম হয়েছিলেন। 1000 পরমাণুটাও খুব ছোট, কারণ পরমাণু অত্যন্ত আণুবীক্ষণিক,
খালি চোখে কেন, মাইক্রোস্কোপ, শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তো 1000 পরমাণুর বেদযুক্ত একটা পাত তিনি তৈরি করতে পেরেছিলেন এবং তার জন্য তিনি নিয়েছিলেন সোনা। কেন সোনা নিয়েছিলেন? সোনা নেওয়ার পেছনে কারণ হচ্ছে খুব সিম্পল, পৃথিবীতে যতগুলো ধাতু আছে তার মধ্যে একমাত্র আমাকে যদি পাতলা সিটের মতো পাত বানাতে হয়, তাহলে ওই ধাতুটা ভঙ্গুর হওয়া যাবে না। যদি কাঁচকে আমি এরকম পাতের মতো বানাতে চাই, কাঁচ কি হয়ে যাবে? ভেঙে যাবে, ভঙ্গুর। কিন্তু ধাতু এত সহজে ভাঙবে না, ভঙ্গুর নয়। কিন্তু ধাতুর মধ্যেও এমন একটা ধাতু চুজ করতে হবে যাকে আমি খুব পাতলা পাত বানাতে পারি। তো ধাতুর মধ্যে সব থেকে ম্যালিয়েবিলিটি, এটাকে বলা হয় ম্যালিয়েবিলিটি। বোঝা গেল? পাতলা পাতলা পাত তৈরি করার প্রবণতা, পাত তৈরি হওয়ার প্রবণতা। ওকে, এটা কার বেশি? ম্যালিয়েবিলিটি সব থেকে বেশি হচ্ছে সোনা, গোল্ড। এই কারণে তিনি গোল্ড ইউজ করেছিলেন, কারণ গোল্ডের ম্যালিয়েবিলিটি সব থেকে বেশি হয়। তাহলে 2-3টে জিনিস গেল। রাদারফোর্ড সোনার পাত নিয়েছিলেন, কেন নিয়েছিলেন সেটাও আমি বলেছি। রাদারফোর্ড পরীক্ষার মাধ্যমে কি কি জানতে পারলেন? রাদারফোর্ড পরীক্ষার মাধ্যমে কি কি জানতে পারলেন? পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানই ফাঁকা, পরমাণুর কেন্দ্রে একটা ঘন ধনাত্মক আধানযুক্ত অংশ আছে যাকে তিনি নাম দিলেন নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিউক্লিয়াসের সাথে জড়িত। সবাই আশা করি বুঝে গেছো। হ্যাঁ স্যার, এটা নিউক্লিয়াস হবে স্যার, আমি আর কি নিউট্রনটা ভাবছিলাম। নাইট্রোজেন পরমাণুর 7টি প্রোটন এবং 7টি ইলেকট্রন আছে। তাহলে নাইট্রাইড আয়নে থাকবে কি? থাকবে নাইট্রোজেন পরমাণুর মধ্যে 7টি প্রোটন 7টি ইলেকট্রন আছে, নাইট্রাইড আয়নে কি থাকবে? কটা প্রোটন কটা ইলেকট্রন থাকবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। স্যার প্রোটন এবং নিউট্রনটা তো মাঝখানে থাকে না পরমাণুর নিউক্লিয়াসে? হ্যাঁ, আমি বলে দিই কোথায় থাকে। প্রোটন আর নিউট্রন থাকে মাঝখানে। সবসময় মনে রাখবে ভেতরে থাকে নিউট্রন। ধরো সাপোজ 7টা প্রোটন আছে, তাহলে বাইরেও কক্ষপথগুলোতে টোটাল 7খানা ইলেকট্রন থাকবে। তবে গিয়ে মোট চার্জ 0 হবে, নিস্তড়িত হয়ে যাবে। আর নিউট্রন থাকে মোটামুটি 7টা প্রোটন থাকলে আইদার 7টা অথবা 8টা নিউট্রন থাকবে। নিউট্রন তো প্রোটন আর নিউট্রন সবকটাই একসাথে নিউক্লিয়াসের মধ্যে থাকে, যাদের মধ্যে একটা বল কাজ করে যার নাম হচ্ছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের জন্যই প্রোটন আর নিউট্রন একসাথে থাকতে পারে। এবার এখানে প্রশ্নটা দিয়েছে যে নাইট্রোজেন, আমরা সবাই জানি নাইট্রোজেনের 7টা প্রোটন এবং 7টা ইলেকট্রন আছে। প্রশ্ন দিয়েছে যে নাইট্রাইড আয়নে কতগুলো প্রোটন এবং কতগুলো ইলেকট্রন থাকবে। দেখো প্রথমত বলে দিই, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় দেয় এবং অ্যাটেম্প করার জন্য তোমাদের অ্যাটলিস্ট যেটা করতে হবে 1 থেকে 20 প্রত্যেকটা মৌলের 1 থেকে 20 প্রত্যেকটা মৌলের নাম তোমাদের মনে রাখতে হবে। 1 থেকে 20 মানে এটা কি জিনিস একটুখানি ক্লিয়ার করে দিই। 1 নম্বরে আছে আমাদের হাইড্রোজেন, 2 নম্বরে আছে হিলিয়াম। এই কথাটার অর্থ 1 নম্বরে হাইড্রোজেন কথাটার মানে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার 1, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2। অ্যাটমিক নাম্বার কি জিনিস স্যার? অ্যাটমিক নাম্বার হচ্ছে কতগুলো প্রোটন আছে। কি বললাম? কতগুলো প্রোটন আছে সেটা কি বলছি আমরা? অ্যাটমিক নাম্বার। আমরা বলতে পারি প্রোটন সংখ্যা। তো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, এর অর্থ হচ্ছে হাইড্রোজেনের 1টি প্রোটন আছে। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, এর অর্থ হচ্ছে হিলিয়ামের 2টি প্রোটন আছে। এই নাম্বারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যাটমিক নাম্বার 1 থেকে শুরু করে তোমরা লিখবে, নেটে গিয়ে সার্চ করতে পারো বা যে কোনো বইতেও পেয়ে যেতে পারো যে এলিমেন্টস ফ্রম 1 to 20, তাহলে তুমি 1 থেকে 20 অব্দি পেয়ে যাবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম ভাবে। নাইট্রোজেনের যেমন 7,
নাইট্রোজেনের কি 7। অ্যাটমিক নাম্বার যখন কোনো মৌলকে লেখা হয় তার প্রথমে সংকেত লেখা হয়, নাইট্রোজেন N লিখলাম। এবার এইখানে নিচে লেখা হয় তার অ্যাটমিক নাম্বারটা, দ্যাট ইজ 7। এটা দেখেই বোঝা যায় যে নাইট্রোজেনের 7খানা প্রোটন আছে, এবং ওপরে লেখা হয় তার ভর সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি আমি একটু আগেই বলে দিয়েছি, নাম্বার অফ প্রোটন, কতগুলো প্রোটন আছে, প্রোটন নাম্বার। আর এটা হচ্ছে কি নাম্বার, এটা হচ্ছে মাস নাম্বার। এইটা দেখে বোঝা যায় যে পরমাণুটার মাস কতটা হতে পারে। এইটা বেসিক্যালি বোঝায় প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, এই দুটোর যোগফল। বুঝেছো? তাহলে 14 মাস নাম্বার, ওই যে উপরে লেখা আছে 14, এই মানে কি নাইট্রোজেনের প্রোটন এবং নিউট্রন যোগ করলে 14 আসবে। প্রোটন তো অলরেডি নিচে 7ও লেখা আছে একবার, আবার উপরে প্রোটন আর নিউট্রনের যোগফলও লেখা আছে। তাহলে 7টা যদি প্রোটন হয় তাহলে বাকি 14টার মধ্যে 7টা যদি প্রোটন হয়ে যায় তাহলে বাকি 7টা কি হবে, বাকি 7টা হবে নিউট্রন। এই রিপ্রেজেন্টেশনটা বোঝা গেছে গোপাল? হ্যাঁ স্যার, বলছিলাম নিচে 7টা বলেন অ্যাটমিক নাম্বার, সেটাই প্রোটন নাম্বার, সেটাই আর প্রোটন উপরে 14 হচ্ছে এটা মাস নাম্বার, যেটা মাস প্রোটন নাম্বার, প্লাস। প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। কেন এটাকে মাস নাম্বার বলছে? কারণ একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনও থাকে কিন্তু ইলেকট্রনের ভর নেই বললেই চলে। তাই পরমাণুর ভর বলতে গেলে সাধারণত প্রোটন আর নিউট্রনের ভরকেই ধরা হয়। তাই এই দুটোর যোগফলই মাস ডিসাইড করে, তাই ওই দুটোর যোগফলকে আমরা মাস নাম্বার বলছি। বোঝা গেছে গোপাল? হ্যাঁ স্যার, বলছিলাম ইলেকট্রন নাম্বারটা কি পাবো? ইলেকট্রন নাম্বারটা কিভাবে পাবো? যদি আমি একটু আগে একটা কথা তোমাকে বলেছি, কি বলেছি, যে যদি কোনো পরমাণুর ভেতরে 7টা প্রোটন থাকে তাহলে বাইরে 7টা ইলেকট্রন থাকতে হবে। আমি বলেছিলাম তোমাদের যে প্রোটনের যা আধান বা চার্জ, ইলেকট্রনের চার্জ সেম, একই, শুধুমাত্র তফাৎ কি একটা প্লাস একটা মাইনাস। তাহলে 7টা প্রোটনের যা চার্জ, ওইটাকে নিস্তড়িত করার জন্য বাইরেও 7টা ইলেকট্রন থাকবে। বুঝেছো এবার? আচ্ছা, তার মানে যখন, প্রোটন নাম্বারটাই হচ্ছে ইলেকট্রন নাম্বার। হ্যাঁ, যখনই দেখবে যে অ্যাটমিক নাম্বার 7 লেখা আছে, সঙ্গে সঙ্গে ধরে নেবে যে ওটাই ইলেকট্রন সংখ্যাও, 7টাই ইলেকট্রন থাকবে, 7টা প্রোটন থাকলে 7টাই ইলেকট্রন থাকবে। হ্যাঁ, এবার এবার গল্পটা হচ্ছে কি, গল্পটা এবার আমরা বুঝবো এইখানে, ভালো করে শুনবে মন দিয়ে। নাইট্রোজেনের পারমাণবিক গঠন যদি আমরা দেখি, আমরা একটু আগেই পড়লাম এটা হচ্ছে নাইট্রোজেনের একটা পরমাণু। ধরো এর ভেতরে থাকবে 7খানা প্রোটন, কারণ নাইট্রোজেনের পরমাণুর 7টি প্রোটন আছে, লেখাই আছে, ওকে। আর ভেতরে 7টা নিউট্রনও থাকবে, কারণ নাইট্রোজেনের মাস নাম্বার হচ্ছে 14। এর বাইরে থাকবে কি, এর বাইরে থাকবে ইলেকট্রনের কক্ষ। প্রথম কক্ষে সবারই দুটো ইলেকট্রন থাকে, ম্যাক্সিমাম দুটো, প্রথম কক্ষে সবারই ম্যাক্সিমাম দুটো, ম্যাক্সিমাম দুটো। তার মানে এইখানে একটা হলো দুটো ইলেকট্রন হয়ে গেল। আরো 5টা ইলেকট্রন কার, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন কোথায় থাকবে, দ্বিতীয় কক্ষে। দ্বিতীয় কক্ষে ম্যাক্সিমাম থাকে 8খানা ইলেকট্রন, কিন্তু আমি 5টা আমাদের দরকার রাখার, আমি 5টা রেখে দিলাম। তাহলে 5 2 7টা হয়ে গেল। এইটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন স্ট্রাকচার। তো 1 থেকে 20 অবধি সবার ইলেকট্রন স্ট্রাকচার নিজেরা খাতায় লিখবে, তবে এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে নাইট্রোজেনের স্ট্রাকচার, এখানে 7টা প্রোটন ভেতরে, 7টা নিউট্রন ভেতরে, আর বাইরে 7খানা ইলেকট্রন। এবার গল্পটা মন দিয়ে শুনবে। গল্পটা হচ্ছে যে কোনো পরমাণু চায় তার বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন থাকুক। আবার বলছি, যে কোনো পরমাণু চায় তার বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন থাকুক। এইটাকে বলা হয় পরমাণুর স্টেবিলিটি বা সুস্থিত। বাংলায় বলছি সুস্থিত, ইংরেজিতে বলছি স্টেবিলিটি। তাহলে সব পরমাণু চায় তার বাইরের কক্ষে
7টি ইলেকট্রন থাকুক, সরি 8টি ইলেকট্রন থাকুক, তবে পরমাণু স্টেবল হবে, তবে পরমাণু কি হবে, স্টেবল হবে। আনস্টেবল পজিশনে রয়েছে আপাতত নাইট্রোজেন। এই যে নাইট্রোজেনটা দেখতে পাচ্ছ এটা আনস্টেবল। এ কি করবে, এ স্টেবিলিটি পাওয়ার জন্য 3খানা ইলেকট্রন আরো জোগাড় করবে, কারণ তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষ বলতে লাস্ট কক্ষটা এটা, এখানে কটা ইলেকট্রন আছে, 5টা, কিন্তু থাকার দরকার কটা, 8টা। ও ওই 3খানা ইলেকট্রন পেতে চাইবে। এই পাওয়ার জন্য ও অন্য কোনো নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে। এটা পাওয়ার জন্য ও কি করবে, অন্য কোনো নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে। এই কারণেই যৌগ তৈরি হয়, এই কারণেই অণু তৈরি হয়। কেন দুটো পরমাণু একসাথে যুক্ত হয়ে যায়, দুটো বা 3টে পরমাণু একসাথে যুক্ত হয়ে কেন অণু তৈরি করে, কারণ পরমাণু, অনেক পরমাণুই আছে যারা স্টেবল নয়। 99% পরমাণু নিজেরা একা একা স্টেবল নয়, কারণ তাদের বাইরের কক্ষটা ফুলফিল নয়, তাদের বাইরের কক্ষে 8টা থাকতে হবে তবেই তারা স্টেবল। তাই স্টেবিলিটি পাওয়ার জন্য ওরা সিঙ্গেল অবস্থায় থাকে না, কোনো না কোনো অন্য পরমাণুর সাথে যুক্ত হয়ে তারা অণু গঠন করে। তবে এই পৃথিবীতে কিছু কিছু এমন পরমাণু আছে যারা কিন্তু বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন আছে এবং তারা স্টেবল। কাদের সেগুলো, মনে রাখতে হবে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস তোমরা নাম শুনেছো। নিষ্ক্রিয় কেন, কারণ এরা বিক্রিয়া করে না, এদের বিক্রিয়া করার দরকার হয় না। কেন দরকার হয় না, কারণ এরা স্টেবল অলরেডি। এদের বাইরের কক্ষে তোমরা যদি এদের বাইরের কক্ষটা দেখো, দেখবে 8খানা ইলেকট্রন আছে, তাই এরা স্টেবল, অলরেডি স্টেবল, তাই এদের বিক্রিয়া করার দরকারই পড়ে না। দ্যাটস ওয়াই নিষ্ক্রিয় নাম এসেছে। কিন্তু বাকিদের তো দরকার হয়, যেমন নাইট্রোজেনের 3টে দরকার হবে, তো নাইট্রোজেন কি করবে, আরো 3টে ইলেকট্রন অন্য কারো কাছ থেকে জোগাড় করবে। খুব ভালো কথা, আরো 3টে ইলেকট্রন জোগাড় করলো। এখন নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন হলো গোপাল বলো তো, এই মুহূর্তে দাঁড়িয়ে নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন হলো? 10টা। 10টা। থাকার কথা ছিল 7টা, হয়ে গেল 10টা। আচ্ছা, প্রোটন কটা আছে, প্রোটন কত আছে এই মুহূর্তে? স্যার প্রোটন তো 7টাই আছে, প্রোটনে তো চেঞ্জ হয়নি। মনে রাখবে পরমাণুর ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা ইলেকট্রন গ্রহণ করা অনেক সোজা। একটুখানি শক্তি দিলেই পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা বর্জন করতে পারে। অনেকেরই দরকার হয়, অনেকের স্ট্রাকচার এমন যে বাইরের পক্ষে একটা ইলেকট্রন আছে, সে কি করে, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে সুস্থিত হলো। তাহলে ইলেকট্রন ত্যাগও করতে পারে, অথবা যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করছে এরা। ওকে, কিন্তু মনে রাখতে হবে ওই নিউক্লিয়াসের মধ্যে এতটাই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে, ওখান থেকে প্রোটন নিউট্রনকে সহজে বের করা যায় না। ওখান থেকে যদি প্রোটন নিউট্রন বেরোয় তাহলে সেই বিক্রিয়াগুলো আর নর্মাল রিয়াকশন থাকে না, সেই রিয়াকশনটা হয়ে যায় নিউক্লিয়ার রিয়াকশন। বোঝা গেছে রাজা, বোঝা গেছে গোপাল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নিউক্লিয়ার রিয়াকশনটা কি বললেন আরেকবার? যদি প্রোটন নিউট্রন বাইরে বেরিয়ে আসে বা প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন কনভার্সন হয়, প্রোটন নিউট্রনের গায়ে যখনই আমি হাত দেব তখন সেটা নিউক্লিয় বিক্রিয়া হয়ে যাবে। ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ, হ্যাঁ বলো। স্যার বলছিলাম বাইরে তো আমার মানে ইলেকট্রন তো আমার এখানে 10টা হয়ে গেছে। এবারে মানে প্রোটন আর নিউট্রনের যে আপনি বলছেন না যে বেরোনোর এটা বেরোতে চাইবে কেন, মানে এটা কি ব্যালেন্স মানে ইকুয়াল হওয়ার জন্য বলছি, মানে? কখনো কখনো দেখা যায়, কখনো কখনো দেখা যায় যে প্রোটনও, অনেক সময় কি হয় আমি তোমাদের বলি যে নিউক্লিয় বিক্রিয়াগুলো কেন হয়, ভালো করে বুঝবে। অনেক সময় হঠাৎ করে কোনো একটা পরমাণু, ধরো 112টা বা 110খানা প্রোটন বা নিউট্রন আছে ওই ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে। অনেক তো দেখা যাবে অ্যাটমিক নাম্বার যার ধরো 110,
কি 112 কি 105, তাদের ওই নিউক্লিয়াসের ভেতরে 105 খানা প্রোটন, অত 106-7 খানা নিউট্রন। এতগুলো কণা একসাথে যখন নিউক্লিয়াসের মধ্যে থাকে তখন নিউক্লিয়াসটা অস্থির হয়ে যায়। তখন কি হয়, তখন কিছু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, হয় প্রোটন থেকে নিউট্রনে অনেক সময় কনভার্ট হয়ে যায়, অনেক সময় নিউট্রন থেকে প্রোটনে কনভার্ট হয়ে যায়। তার ফলে বেশ কিছু রশ্মি নির্গত হয়, বেশ কিছু শক্তি আকারে রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা। এইগুলোকেই বলে থাকি নিউক্লিয়ার রিয়াকশন। বুঝেছো রাজা, কেন নিউক্লিয়ার রিয়াকশন হয়? হ্যাঁ স্যার। নিউক্লিয়ার রিয়াকশনটা এই কারণে হয়। এইটা কোনো কারণ নয় যে ইলেকট্রন এখানে বেড়ে গেছে বলে প্রোটন আরো গ্রহণ করে নিল দিয়ে 10টা হয়ে গেল, তা নয়। তাহলে দেখো আপাতত যেটা আমরা বুঝলাম, আমি আপাতত স্টিক করছি এই জায়গাটাতে, যে একটা পরমাণুর মধ্যে সাধারণত ইলেকট্রনই আসা যাওয়া করে, বাইরে থেকে আসা যাওয়া করে, প্রোটন নিউট্রন নয়, সাধারণত নয়। কখন হয়? নিউক্লিয় বিক্রিয়া। তো নিউক্লিয় বিক্রিয়ার কথা আপাতত ভুলে যাচ্ছি। আমাদের এই নিউট্রন প্রোটন সংখ্যা ফিক্স থাকবে, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না আপাতত। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে নিউক্লিয় বিক্রিয়া হবে। এবার একটা কোশ্চেন আমাকে গোপাল একটু আগেই করেছিল, যে তাহলে স্যার অ্যাটমিক নাম্বার যেটা বলছেন ওটা নাম্বার অফ প্রোটন নাকি নাম্বার অফ ইলেকট্রন, কোনটা ঠিক? রাজা বলতে পারবে? অ্যাটমিক নাম্বার নাম্বার অফ প্রোটন না নাম্বার অফ ইলেকট্রন? অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন। কিন্তু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা তো সমানই থাকে, তাহলে কেন শুধু প্রোটন? প্রোটন হবে কারণ ইলেকট্রন তো সবসময় ভ্যারি করতে থাকে, মানে ধরুন এই যে ইয়েস, বেরিয়ে যাচ্ছে ঢুকছে, ভ্যারি করছে তো সবসময়। দ্যাটস দ্য থিং, এটাই আমাদের বুঝতে হবে। প্রোটন চট করে চেঞ্জ হয় না, ইলেকট্রন ভ্যারি করে। ইলেকট্রন সুস্থিত হওয়ার জন্য আমি বললাম 99% মৌল আছে, 99% পরমাণু আছে যারা সুস্থিত নয়, তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন নেই। তারা সুস্থিত হওয়ার জন্য হয় ইলেকট্রন গ্রহণ করবে এক্সট্রা, নয় কিছু ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে ইলেকট্রনের সংখ্যায় বদল দেখতে পাওয়া যায়, কিন্তু যে সংখ্যাটায় বদল দেখতে পাওয়া যায় না সেটা হচ্ছে প্রোটন। দ্যাটস ওয়াই অ্যাটমিক নাম্বার এটা অ্যাকচুয়ালি একটা মৌলের পরিচয়পত্র বলা যায়, আইডেন্টিটি কার্ড বলে থাকি আমরা। তো আইডেন্টিটি কার্ড কাকে বলবো? যেটা বদলায় না সেটাকে। দ্যাটস ওয়াই অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন সংখ্যা। বোঝাতে পেরেছি গোপাল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার দেখো, তাহলে আমরা দেখলাম এই যে নাইট্রোজেনটা আপাতত দেখতে পাচ্ছি এখানে 10খানা ইলেকট্রন হয়ে গেছে, আর ভেতরে 7খানাই প্রোটন আছে। তাহলে এখানে আমরা একটা ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি। কিসের ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি? চার্জ ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি। কিরকম? ধনাত্মক বেশি হয়ে, সরি ঋণাত্মক হয়ে গেছে বেশি, নেগেটিভটা হয়ে গেছে বেশি, পজিটিভটা হয়ে গেছে কম। নেগেটিভটা কত বেশি হয়ে গেছে? নেগেটিভটা 3 বেশি হয়ে গেছে, তাই না? 7 আর এখানে 10, নেগেটিভটা 3 বেড়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমি এখন এইটাকে লিখবো একটা আয়ন হিসেবে। এটা হবে আমাদের N3-। ছিল আগে N, যখন N ছিল তখন 7টা প্রোটন 7টা ইলেকট্রন ছিল। এটাকে আমরা বলছিলাম নিস্তড়িত নাইট্রোজেন। নিস্তড়িত যদি হয় তাহলে যা অ্যাটমিক নাম্বার সেটার মানে প্রোটন সংখ্যা এবং সেটার মানেই ইলেকট্রন সংখ্যা। কিন্তু যদি নিস্তড়িত না হয়, নিস্তড়িত যদি না হয় তাহলে কিন্তু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম হবে না। গোপাল বোঝা গেছে? স্যার আরেকবার বলে একটু ভালো হয়। আবার বলছি, N3- কেন এটা বুঝেছো? কারণ 3টা ইলেকট্রন চলে এসেছে বেশি আর কি। আছে, 3টে বেশি ইলেকট্রন আছে। এক্সট্রা আছে, দ্যাটস ওয়াই N3-। এইখানে আমরা যদি দেখি 10টা ইলেকট্রন আছে, 7টা প্রোটন আছে, দ্যাটস ওয়াই N3-। কিন্তু যখন N অবস্থায় ছিল তখন কি ছিল? 7টা ইলেকট্রন 7টা প্রোটন সমান সমান সংখ্যায় ছিল। তাহলে যখন নিস্তড়িত পরমাণুটা, নিস্তড়িত মানে কি? কোনো চার্জ নেই, আধান নেই, কোনো চার্জ নেই, তখন প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান। কিন্তু যখন এটা আয়নে পরিণত হলো
নিস্তড়িতা নেই, চার্জ এসে গেছে মাথায়, তখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান নেই। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার ভালোই তো ছিল নাইট্রোজেন এন, হঠাৎ করে N3- হতে গেল কেন? দরকার আছে N3- হওয়ার, কেন দরকার আছে? কারণ স্টেবিলিটি আনতে হবে। স্টেবিলিটি কিভাবে আসে? স্যার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আসলে, স্যার বাইরের কক্ষে 5টা ছিল, আরো 3টে দরকার ছিল, ওইটা নিয়ে নেওয়ার ফলেই N3- হয়ে গেছে। নাও ইট ইজ স্টেবল, এটা এখন হয়ে গেছে স্টেবল, এটা ছিল আনস্টেবল। তাহলে এইখানে যে প্রশ্নটা দিয়েছে, এই যে আয়নটা দেখতে পাচ্ছ, এই আয়নটাকেই বলছি আমরা নাইট্রাইড আয়ন। নাইট্রাইড আয়ন, নাইট্রোজেন থেকে 3টে মাইনাস, এটাকে বলছি আমরা কি নাইট্রাইড আয়ন। এবার প্রশ্নটা দেখো, নাইট্রোজেন পরমাণুর 7টি প্রোটন 7টি ইলেকট্রন আছে, কিন্তু নাইট্রাইড আয়নে কতটা থাকবে? এবার গোপাল বলো অ্যান্সার কি হবে। কি বললেন স্যার কোশ্চেনটা? এই তো প্রশ্ন লেখা আছে, নাইট্রোজেন পরমাণুতে 7টি প্রোটন 7টি ইলেকট্রন থাকে, কিন্তু নাইট্রাইড আয়নে কতগুলো থাকবে? নাইট্রাইড আয়নে হচ্ছে 60টি প্রোটন এবং 10টি ইলেকট্রন থাকবে। ভেরি গুড, অপশন বি। আর স্যার বলছিলাম ওই কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, মানে প্রথম আপনি সেকেন্ড কক্ষপথে মনে হয় সম্ভবত এই প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন দিয়েছেন, তারপরটাতে হ্যাঁ 5টা। আমি এই ভাগটা হ্যাঁ, আমি কিভাবে করলাম? এই ভাগটা আমি কিভাবে করলাম, খুব সহজে তোমরা করতে পারবে, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের কাজ হবে কি, বাড়িতে গিয়ে তোমরা আজকে রাত্রেই করতে পারো। সেটা কি, ভালো করে মন দিয়ে শোনো আমার কথাটা। তোমরা প্রথম কথা আমি তোমাদেরকে যেটা বললাম, যে 1 থেকে 20 অবধি মৌলগুলোর নাম, সংকেত, 1 থেকে 20 বেশি নয়, 1 থেকে 20 অবধি করো আগে। মৌলগুলোর নাম, সংকেত এবং তাদের পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বারটা জেনে নিতে হবে। যখনই তুমি অ্যাটমিক নাম্বার জেনে যাবে, এটা জেনে যাবে যে কতগুলো প্রোটন আছে, এবং কতগুলো প্রোটন আছে জানলেই কতগুলো ইলেকট্রন আছে এটাও জেনে যাবে। যেমন আমি উদাহরণ নিচ্ছি তোমাদের, তোমরা পড়বে যখন বুঝতে পারবে। একটার নাম হচ্ছে সোডিয়াম। সোডিয়াম নাম শুনেছো সবাই? সোডিয়াম এনে কেউ বলতে পারবে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কত? কত নম্বরে এটা? স্যার 14। 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই 11 সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, কথাটার অর্থ কি গোপাল বলো তো? মানে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, মানে এর প্রোটন নাম্বার হচ্ছে 11, ইলেকট্রন নাম্বারও 11। 11। তাহলে ভেতরে 11টা প্রোটন, আপাতত আমি যদি দেখি 12টা নিউট্রন থাকে। এর ভর সংখ্যাটা নিয়ে পরে আসবো, নিউট্রন যদিও এর 12টা হয়ে যায়। কেন হয়? কিছু কিছু আছে যাদের নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সাথে সমান সমানই থাকে, কিছু কিছু ক্ষেত্রে 1 2 এদিক ওদিক হয়। ওকে, এবার ইলেকট্রনে আসি। প্রথম কক্ষ এটা, দ্বিতীয় কক্ষ এটা। প্রথম কক্ষে অলওয়েজ দুটোই থাকবে, সবারই দুটো থাকবে। আমাদের এখানে কটা ইলেকট্রনকে ধরাতে হবে? 11টা। 11টা ইলেকট্রনকে ধরানোর নিয়ম হচ্ছে, মনে রাখবে, প্রথম কক্ষে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। দুটো যখন ফুল হলো তারপরের কক্ষে 8টা থাকবে। তারপরে কক্ষে কটা থাকবে? তারপরে কক্ষে মনে রাখতে হবে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, মানে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে। কিন্তু যদি এটা বাইরের কক্ষ এখানে স্যার হয়, একটা। যদি বাইরের কক্ষ হয় তাহলে 8টা থাকবে। আমি নাইট্রোজেনের এই সোডিয়ামের ক্ষেত্রে আসছি না, ইন জেনারেল যখন আমরা এটা করব তখন আমরা কিভাবে করবো জানো তো? এইভাবে করবো, ফার্স্টটাই দুটো রেখে দেবো, তারপরটা আমি ম্যাক্সিমাম 8টা রাখতে পারি, তারপরের কক্ষটায় বাকি যেটা আছে সেটাকে রেখে দেবো। যেমন এইখানে 11টা দরকার, 2 8 10, আর 1 লাগবে 11। বোঝাতে পেরেছি গোপাল? 2 8 10, এখানে কটা হবে? 8খানা। 1 2 3 4 5 6 7 8, 2 8 10 হয়ে গেল। আরেকটা কক্ষ কাকো, আরেকটা কক্ষ কেকে, আরেকটা বসিয়ে দাও, 11টা হয়ে গেল, ডান। কিন্তু কোনোটা ধরো সাপোজ 18টা, চলো 19টা। 19টা কি করে করবো? স্যার 19টা করার জন্য প্রথমে দুটো, তারপরেরটায় 8টা, আমি বলেই দিয়েছি। তারপরেরটায় আমি 9টা রাখতে পারি, 2 8 10 9 19 হলো। কিন্তু নিয়ম হচ্ছে সব থেকে লাস্ট যেটা হবে সেটা 8-এর বেশি করা যাবে না। সব থেকে লাস্ট যেটা হবে সেটাকে 8-এর বেশি করা যাবে না, এটা হচ্ছে নিয়ম। তাই এখানে আমি 8টাই রাখবো এবং বাকি যে এক্সট্রা আরেকটা হয়ে গেল সেটাকে তারপরে কক্ষে রাখবো। এটা হচ্ছে 19টার ক্ষেত্রে। আর যদি 18টা হতো তাহলে কি করতাম?
প্রথমে দুটো, তারপরটায় 8টা, তারপরটায় 8টা, কোনো সমস্যা ছিল না। 17টা হলে প্রথমটাই দুটো, তারপরে 8টায়, তারপরে 7টা। যদি 20টা হয় তাহলে প্রথমটাই দুটো, তারপরে 8টা, 10টা হলো। তারপরটা আমি 10টা রাখতে পারতাম, কিন্তু 10টা রাখা যাবে না। লাস্ট যদি ওইটাই যদি লাস্ট হয় তাহলে 10টা না রেখে এখানে 8টা হবে, তারপরটায় দুটো চলে যাবে। বুঝেছো এবার গোপাল? হ্যাঁ স্যার, আর বললাম স্যার থার্ড কক্ষপথে যদি মানে ওটা লাস্ট না হয় তাহলে আমরা 18টা রাখতে পারবো। হ্যাঁ, তাহলে 18 রাখতে পারবো, ম্যাক্সিমাম 18। থার্ড কক্ষে ম্যাক্সিমাম, কোন কক্ষে ম্যাক্সিমাম, এখানে লিখে দিচ্ছি, কোন কক্ষে ম্যাক্সিমাম কতগুলি থাকতে পারে, কতগুলি থাকতে পারে তার সূত্র, তার সূত্র কি সূত্র? 2n²। n হচ্ছে কক্ষক সংখ্যা, কক্ষ সংখ্যা। যেমন প্রথম কক্ষ যেখানে n = 1, সেখানে হবে 2 × 1², মানে দুটো। দ্বিতীয় কক্ষ যেখানে n = 2, তাহলে 2 × 2² মানে 8টা। n = 3 হলে তৃতীয় কক্ষ 2 × 3² 3² মানে 9 × 2 = 18টা। ম্যাক্সিমাম এটা থাকতে পারে। বুঝেছো? স্যার হ্যাঁ, বলছি এটা যদি মানে আগের কোশ্চেনটাই যদি এটা সোডিয়াম আয়ন দিয়ে দেয়, হুম, তাহলে কি এটার যা আমার 11 আছে তার সাথে যেটা আমার মানে ধরুন এটা লাস্ট কক্ষে 1 আছে, তাহলে আমি সেটা 7 অ্যাড করে দিলে তো হয়ে যাচ্ছে না অ্যান্সার? হ্যাঁ। এবার দেখো, এই যে আমি এই জন্যই সোডিয়ামের উদাহরণটা এই কারণে নিলাম। সোডিয়ামের উদাহরণটা নেওয়ার পেছনে একটাই কারণ, খুব সিম্পল। দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমি যদি দেখি বাইরের কক্ষে একটা আছে, তাহলে আমাদের বাইরের কক্ষে 8টা থাকতে হবে তবে স্টেবল হয়। তাহলে 8টা করার জন্য স্যার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাইরের কক্ষে আরো 7টা ইলেকট্রন যোগ করতে পারি। তাই তো গোপাল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 7টা যোগ করতে পারি, কিন্তু এই 7টা ইলেকট্রন যোগ করতে প্রচুর পরিমাণে শক্তি দিতে হয়। এই কারণে সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে 7টা ইলেকট্রন না দিয়ে আমি যদি একটা ইলেকট্রনকে বাইরে বের করে দিই তাহলে এই কক্ষটা ভ্যানিশ হয়ে যাবে। ইয়েস আর নো? এই কক্ষটাই আর থাকবে না। এবারে বাইরের কক্ষে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ তোমরা? 8টা। 8টা ইলেকট্রন দেখতে পাচ্ছ, তাই তো গোপাল? বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে এইটার ক্ষেত্রে বেস্ট উপায় হচ্ছে একটা ইলেকট্রন যেটা ছিল ওটাকে বাইরে বের করে দেওয়া। তাহলে কক্ষপথ ভ্যানিশ, 8টা ইলেকট্রন বাইরের কক্ষে চলে এলো। এবারে তাহলে যেটা দাঁড়ালো, এখন মোট ইলেকট্রন কটা? এখন মোট ইলেকট্রন 2 8 10টা, আর প্রোটন ভেতরে তো 11টাই আছে। তাহলে একটা নেগেটিভ শর্ট হলো। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা গোপাল বলো তো? স্যার Na+1। ভেরি গুড, Na+1 লিখবো, বা এটাকে +1 লেখা হয় না, যখন 1 হয় তখন 1টাকে লেখার দরকার হয় না, আমরা লিখবো Na+। তাহলে কিছু কিছু মৌল আছে যারা ইলেকট্রন ত্যাগ করে সুস্থিত হয়, যেমন সোডিয়াম, যেমন ক্যালসিয়াম, যেমন পটাশিয়াম, যেমন আয়রন। এরা ইলেকট্রন ত্যাগ করে সুস্থিত হয়। আমি এখানে লিখেও দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। কিছু কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে সুস্থিত হয়, ত্যাগ করে সুস্থিত হয়। আবার কিছু কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে সুস্থিত হয়, ইলেকট্রন গ্রহণ করে সুস্থিত হয়। যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা কিরকম হয়ে যাবে? তারা ধনাত্মক ধর্মী হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা ঋণাত্মক ধর্মী হয়ে যাবে। এবার মজার কথা বলি, এখানে তোমরা একটা জিনিস শিখে গেলে, সেটা কি জানো তো? তোমরা পর্যায় সারণীর একটা ব্যাপার শিখে গেলে। যারা ইলেকট্রন ত্যাগ করে সুস্থিত হয় এবং ধনাত্মক ধর্মী হয় তাদেরকে আমরা রসায়নের ভাষায় বলে থাকি ধাতু। যারা ইলেকট্রন গ্রহণ করে সুস্থিত হয়, ঋণাত্মক ধর্মী হয়, তারাকে রসায়নের ভাষায় বলি আমরা অধাতু। আমরা পিরিয়ডিক টেবিলেও আবার পড়বো এই সেম জিনিসটা।
বোঝাতে পেরেছি রাজা, বোঝাতে পেরেছি গোপাল, পারমিতা, সুদীপ্তা, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। ভেরি গুড। তাহলে স্যার আপনি ওখানে 12টা নিউটন কেন লিখলেন আগেরটাতে? তোমরা যদি এটা করতে পারো, তোমরা আগে অ্যাটমিক নাম্বারটাকে মুখস্থ করে নাও। ওকে, অ্যাটমিক নাম্বারটা, তারপরে তোমরা যেটা করবে নেটে গিয়ে সার্চ করবে 1 to 20 সবার ভর সংখ্যা, মাস নাম্বার। ওকে, এবং মাস নাম্বার যখনই দেখবে তোমরা একটা জিনিস খেয়াল করবে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এরকমই আরো অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সবার সেম নয়। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 7টা প্রোটন 7টাই নিউট্রন। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখব অক্সিজেনের কত থাকে, 8টা প্রোটন 8টাই নিউট্রন। যেমন কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন 6টাই নিউট্রন। কিন্তু সবার ক্ষেত্রে এরকমটা হয় না। এবার বলবে কেন হয় না? কারণ ভগবান যেরকম সৃষ্টি করেছে সেরকম। মানুষের সবার ক্ষেত্রে সবকিছু সেম হয় না। কেন হয় না আমি যদি জিজ্ঞাসা করি, উত্তর হবে ভগবান সবাইকে যেরকম ভাবে বানিয়েছে তাই। তাই এরকমটা দেখো, কেমিস্ট্রির নিয়ম তৈরি হয়েছে কিভাবে, এমনটা নয় যে আমি নিয়ম তৈরি করেছি বলে ওটা হবে, তা নয়। ওটা অলরেডি আছে, সেটাকে আমরা একটা নিয়মের মধ্যে ফেলার চেষ্টা করেছি। সেই জন্য কেমিস্ট্রিতে অনেক এক্সেপশনও আছে, কারণ কিছু কিছু জিনিস নিয়মের মধ্যে আসেনি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ প্রোটন সেম, প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা সেম থাকে, কিন্তু আদতে নয়। ভগবান ওইভাবে তৈরি করেনি, সব ক্ষেত্রে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটা বেশি বা দুটো বেশি, অনেকের ক্ষেত্রে আবার 3টে বেশিও দেখতে পাওয়া যায়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। যেমন সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের মাস নাম্বার তোমরা যদি দেখো 23, সোডিয়ামের মাস নাম্বার 23। মজার ব্যাপার, ক্যালসিয়াম পটাশিয়াম, পটাশিয়াম ক্যালসিয়াম তোমরা দেখবে পটাশিয়ামের ক্যালসিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 20, মাস নাম্বার 40। পটাশিয়ামের ক্ষেত্রে ওকে অ্যাটমিক নাম্বার, আচ্ছা 1 মিনিট হোল্ড করো তো সবাই। হ্যাঁ, আচ্ছা কি বলছিলাম যেন, ক্যালসিয়ামের ক্ষেত্রে, আচ্ছা পটাশিয়াম নয়, আর্গন, আর্গনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যাটমিক নাম্বার 18, মাস নাম্বার 40। এটার মানে কি বুঝছো? স্যার প্রথম যেটা বুঝছি যে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20 মানে 20টা প্রোটন আছে, 20টা প্রোটন আছে। আর এটা হচ্ছে আবার প্রোটন প্লাস নিউট্রন, তাহলে 20টা প্রোটন থাকলে নিউট্রনও 20টা আছে। কিন্তু আর্গনের ক্ষেত্রে সেম মাস নাম্বার, দেখো ক্যালসিয়ামের সাথে প্রোটন 18টা, তাহলে এটা তো প্রোটন প্লাস নিউট্রন হয়, তাহলে 18টা যদি প্রোটন থাকে তাহলে নিশ্চয়ই 22খানা নিউট্রন থাকবে। বুঝেছো গোপাল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে ব্যাপার। স্যার বলছিলাম যে এই মানে এতগুলো মানে মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার মানে কিভাবে মনে রাখবো? 20টা, এতগুলো নয়, 20টা মনে রাখতে হবে, প্রথম 20টা বারবার পড়তে হবে, তাহলেই মনে থেকে যাবে। স্যার 20-র ওপরে কি এক্সামে আসবে না? সাধারণত দেবে না, মানে অ্যাটমিক স্ট্রাকচার এই ইলেকট্রন প্রোটন সংক্রান্ত যে প্রবলেম গুলো, এগুলো সাধারণত 20টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। 20-র ওপরে যদি দেয়, সেগুলো কিরকম দিতে পারে আমি তোমাদের সেগুলো বলে দিচ্ছি। ধরো হঠাৎ করে বললো যে জিঙ্ক বা ধরো আয়রন, আয়রনের অ্যাটমিক নাম্বার জিজ্ঞাসা করতে পারে, আয়রনের অ্যাটমিক নাম্বার। কারণ এগুলো তোমাদের বাকিগুলোর ক্ষেত্রে কি পড়তে হবে, খুব পরিচিত যেগুলো, যেমন আয়রন, কপার, এই যে পরিচিত যেগুলো আমাদের বহুল ব্যবহৃত রয়েছে, সেগুলোর অ্যাটমিক নাম্বার ম্যাক্সিমাম যেটা জিজ্ঞাসা করে অ্যাটমিক নাম্বার, সেগুলো পরে আগে 1 থেকে 20 পড়ো,
কারণ ওইটা তোমাকে ডিটেলে পড়তে হবে এবং এটা তোমাকে ওইটার ক্ষেত্রে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাসও ভালো করে দেখে নিতে হবে, কারণ ওখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম দেবে, বুঝেছো? আচ্ছা স্যার। এই যে ধরনের প্রবলেম গুলো। নেক্সট, 13টি প্রোটন এবং 10টি ইলেকট্রন সহ কণা কোনটি? কোন এমন কণা আছে যার 13টি প্রোটন আছে কিন্তু 10টা ইলেকট্রন আছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন অ্যান্ড ভেরি গুড কোশ্চেন। দেখো একই ধরনের প্রশ্ন, শুধুমাত্র ওই থিওরিটার উপর বেস করি, যে থিওরিটার কথা আমি এক্ষুনি বললাম। 13টি প্রোটন এবং 10টি ইলেকট্রন, বলো। স্যার একটা বি নাম্বার অপশনটা হবে যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন। অ্যালুমিনিয়াম 3+। কেন 3+ মনে হলো তোমার? কারণ 3টা ইলেকট্রন মনে হয় ছেড়ে দিয়েছে ও। ছেড়ে দিয়েছে, ভেরি গুড, এই ধারণাটাই দরকার ছিল। প্রথম কথা, এটা অ্যালুমিনিয়াম, 13টি প্রোটন, অ্যাটমিক নাম্বার 13। অ্যাটমিক নাম্বার 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? 11 হচ্ছে সোডিয়াম, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা মুখস্থ করে নেবে তাহলেই হবে। 13টি প্রোটন থাকে অ্যালুমিনিয়ামের এবং 13টি ইলেকট্রনও থাকে। তাহলে 13টি প্রোটন 13টি ইলেকট্রন থাকলে সেটা অ্যালুমিনিয়াম পরমাণু হতো, বাট 13টি প্রোটন 10টি ইলেকট্রন বলছে, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম আয়ন। ভেরি গুড, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্নে যাব। নিচের কোন পরমাণুটিতে নিউট্রনের সংখ্যা সব থেকে কম? চলো দেখি এটা করতে পারো, নিজেরা বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করো। নিচের কোন পরমাণুটাতে নিউট্রনের সংখ্যা সব থেকে কম? এইভাবে যে লেখা আছে এটা বোঝা উচিত, এটার মানে কি? এইভাবে লেখা আছে নিচে স্যার 92, এ হবে স্যার। হ্যাঁ নিচে 92 উপরে 235, তার মানে নিচেরটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন, আর উপরেরটা হচ্ছে মাস নাম্বার, নাম্বার অফ নিউট্রন প্লাস প্রোটন। তাহলে এবার বলো, এ বলছে। তাহলে দেখো খুব সহজ ভাষায়, প্রথমটাতে নিউট্রন সংখ্যা হচ্ছে 235 মাইনাস 92, প্রথমটাতে নিউট্রন সংখ্যা, তার মানে 3, আর এইদিকে হচ্ছে 14, 143 খানা, তাই তো? দ্বিতীয়টাতে নিউট্রন সংখ্যা হবে 238 মাইনাস 92, অবশ্যই এটা আসবে 6 এবং 14, 146টা। তারপরটাতে আসবে 239 মাইনাস 93, তার মানে আসবে 6 আর 14, 146টা এখানে। এবং তারপরটাতে আসবে 240 মাইনাস 93, 147টা। তাহলে নিউট্রন সংখ্যা সব থেকে কম বলেছে অপশন এ। গোপাল বুঝেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। চলো নেক্সট। কোন মৌলের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি একটি পূর্ণ সংখ্যা? ভেরি গুড কোশ্চেন। একটা হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। অ্যাটমিক নাম্বার। ভেরি গুড। চলো, অবশ্যই পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, এটা একটা হোল নাম্বার, কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা। তো প্রোটনের সংখ্যা তো আর কোনোদিনও পয়েন্টে আসবে না। পয়েন্টে আসবে কি? আসবে না, কারণ একটা সংখ্যা, কোন কটা প্রোটন, এটা তো একটা সংখ্যা, তো এটা কোনোদিনই পয়েন্টে আসবে না। দ্যাটস ওয়াই এটাই একমাত্র হোল নাম্বার। পরমাণুর আয়তন, এটা দশমিকে আসতে পারে। পারমাণবিক ব্যাসার্ধ, কতটা ব্যাসার্ধের, এটাও দশমিকে হতে পারে। পারমাণবিক ভরও দশমিকে হতে পারে। কিন্তু যদি বলতো ভর সংখ্যা, সেটাও কিন্তু, যদি ভর সংখ্যা বলতো তাহলে কিন্তু ওটা হোল নাম্বার হতে পারত। কিন্তু পারমাণবিক ভর বলেছে, এটা একটা দশমিকে আসতেই পারে। একটা পরমাণুর ভর অত্যন্ত কম, কিন্তু কিছু না কিছু তো থাকবে পরমাণুর ভর, সেটা দশমিকে আসতেই পারে। নেক্সট, একই মৌলের পরমাণুর আইসোটোপগুলি থাকে, একই মৌলের পরমাণুর আইসোটোপগুলি থাকে, নিউটনের সংখ্যা সেম, প্রোটনের সংখ্যা সেম, পারমাণবিক ভর একই, ভিন্ন রাসায়নিক ধর্ম। আবার তারও আরেকটা কোশ্চেন আমি নিচে দিয়ে রেখেছি, যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের বলা হয়। দেখি বলতে পারো কিনা প্রথম কোশ্চেনটার উত্তর। দেখো মন দিয়ে আমার গল্পটা শুনবে, এই গল্পটা যদি মাথায় রাখো তাহলে পরীক্ষার সময় গল্পটা মনে করলে অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারবে। গল্পটা কি? স্যার এটা মনে হচ্ছে আমার
স্যার এ হবে কি? এ হবে, নিউটনের সংখ্যা একই। বেশ, পুরোপুরি ক্লিয়ার করে নাও আজকের ক্লাসে এই পুরো ব্যাপারটা, এবং দরকার হলে নোট ডাউন করে নাও। আমাদের টোটাল 118 খানা মৌল আছে, আমরা সবাই জানি। কতগুলো মৌল আছে? টোটাল 118 খানা। এই 118 খানার মৌলের মধ্যে একটা মৌলের আমি উদাহরণ নিচ্ছি। একটা মৌলের উদাহরণ হচ্ছে কার্বন, সি। কার্বন কি করে বুঝলাম স্যার? কার্বন বোঝার একটাই উপায়, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। 6 হচ্ছে কার্বনের অ্যাটমিক নাম্বার, মানে 6টা প্রোটন আছে। আর আমি বলেছি এই নাম্বারটাই হচ্ছে কার্বনের আইডেন্টিটি নাম্বার। অ্যাটমিক নাম্বারটাকেই বলছে আইডেন্টিটি নাম্বার। কার্বনের ভর কত সেটা বোঝানোর জন্য আরেকটি সংখ্যার উদয় হয়, কারণ আমরা জানি নিউট্রন আর প্রোটন নিয়েই একটা পরমাণুর ভর তৈরি হয়। কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12। বহুদিন পরে এই ধারণাটা বহুদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই প্রকৃতিতে কার্বনটা, যেটা আমরা দেখতে পাচ্ছি আপাতত স্ক্রিনে, যে 6টা তার অ্যাটমিক নাম্বার 6 এবং তার ভর হচ্ছে 12, এই কার্বনটা ছাড়াও আরো দু ধরনের কার্বন প্রকৃতিতে বিদ্যমান। আরো দু ধরনের কার্বন প্রকৃতিতে বিদ্যমান। দু ধরনের কার্বন বলতে দু ধরনের, এটাকে কার্বনই কেন বলছি? দু ধরনের, আরো দু ধরনের কার্বন। কার্বনই কেন বললাম? বিজ্ঞানীরা দেখলো এদেরও অ্যাটমিক নাম্বারটা 6, মানে প্রোটন সংখ্যাটা 6। তখন বিজ্ঞানীরা শিওর হয়ে গেল যে এরাও কার্বন। কিন্তু এদের একটা জায়গাতে পার্থক্য ওই আগের কার্বনটার সাথে। কোথায় পার্থক্য? এদের ভরে পার্থক্য। এদের কিসে পার্থক্য? ভরে পার্থক্য। একটু কেউ ভারী, একটু কেউ হালকা, এরকম। তো প্রকৃতিতে 99% যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা, কিন্তু কিছু 1%, 0.5 ধরো পার্সেন্টেজের মধ্যে ভর দেখতে পাওয়া যাচ্ছে 13। কিছু 0.6%-এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে 14। খুব সামান্য পরিবেশে দেখা গেল এরকম। আমরা এই যে থার্ড যেটা লেখা আছে, এটার নাম হয়তো আমরা কোথাও পড়েছি, তোমরা নিশ্চয়ই পড়েছো, C14। রেডিও কার্বন ডেটিং এ ব্যবহার করা হয়, শুনেছো গোপাল? এটা হিস্ট্রিতে পড়েছিলাম স্যার। হিস্ট্রিতে পড়েছিল হ্যাঁ স্যার, শুনেছি। C14 ডেটিং। তো এই যে কার্বনটা, এই কার্বনটা বাকি দুটো মানে অ্যাকচুয়াল যে কার্বন সেটা হচ্ছে এটা, এটার থেকে একটু আলাদা। এই C14টা কোথায় আলাদা যদি বলি, এটাও কার্বন। কিভাবে কার্বন বুঝলাম? কারণ অ্যাটমিক নাম্বারটা সেম, কিন্তু আলাদা ভরে, একটু ভারী এর থেকে। ভারী কেন হলো? এখানে এক্সট্রা নিউট্রন আছে। প্রথমটাতে আমি যদি বলি কটা নিউট্রন আছে, 6টা প্রোটন থাকলে 6টা নিউট্রন থাকবে, 6টা প্রোটন 6টা নিউট্রন। দ্বিতীয়টাতে আমি যদি জিজ্ঞাসা করি কটা নিউট্রন আছে, 6টা প্রোটন আছে কিন্তু 7টা নিউট্রন আছে, একটু ভারী। আবার তৃতীয়টাতে যদি আমরা খেয়াল করি তাহলে 6টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে। আমরা এই দুজনকে কার্বনের ভাই বলতে পারি। আমি ক্লাসে মাঝে মাঝেই বলি এরা হচ্ছে কার্বনেরই ভাই, শুধু আলাদা কোথায়? এরা এরা সবই সেম, আলাদা হচ্ছে এদের ভরে। ঠিক আছে? এইগুলো বহুদিন পরে আবিষ্কার হলো। এরকম অনেক মৌলেরই দেখতে পাওয়া যায়, অক্সিজেনের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, মানে একটা প্রোটন, কিন্তু 3 ধরনের হাইড্রোজেন দেখতে পাওয়া যায়। একটার ভর সংখ্যা হচ্ছে 1, একটার ভর সংখ্যা হচ্ছে 2, একটার ভর সংখ্যা হচ্ছে 3। যার ভর সংখ্যা 1 সেটাই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, 99%। বাকিগুলো স্মল অ্যামাউন্টে দেখতে পাওয়া যায়। যেটার ভর সংখ্যা 1, এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো নিউট্রনই নেই। ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের যদি জিজ্ঞাসা করে কটা নিউট্রন, আমরা বলবো কোনো নিউট্রনই নেই, 0। কিন্তু হাইড্রোজেনের আরো দুটো ভাই আছে, যেটা প্রকৃতিতে খুব সামান্য পরিমাণে আছে। একটার মধ্যে একটা নিউট্রন আছে, এখানে একটা প্রোটন, এই যে 2 আছে, 2 এর মধ্যে একটা প্রোটন একটা নিউট্রন। আর এই যে 3 আছে, এর মধ্যে আবার দুটো নিউট্রন আছে। এগুলোকে হাইড্রোজেনের আইসোটোপ বলা হয়। এগুলো যেমন কার্বনের আইসোটোপ, এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এবং হাইড্রোজেনের আইসোটোপ গুলোর নামকরণও করা হয়েছিল।
কে বলতে পারবে এই তিনটে আইসোটোপের নাম কি? একটাকে বলা হয় প্রোটিয়াম, একটাকে বলা হয় ডয়টেরিয়াম, একটাকে বলা হয় ট্রিটিয়াম। যদি অ্যাকচুয়াল হাইড্রোজেন বলা হয় তাহলে প্রোটিয়ামটা, তবে ডয়টেরিয়াম ট্রিটিয়ামও আছে। ওকে, সবাই বুঝেছো? ইয়েস আর নো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। সো দে আর আইসোটোপ। তাহলে আইসোটোপ গুলো বেসিক্যালি একই মৌল। একই মৌল মানে এদের পারমাণবিক সংখ্যা সবার এক, অ্যাটমিক নাম্বার এক, মানে প্রোটন সংখ্যা এক। আলাদা কোথায়? নিউটন সংখ্যা আলাদা, যার জন্য ভরে আলাদা। তাহলে এই যে লেখা আছে একই মৌলের পরমাণুগুলোর আইসোটোপ গুলির কি থাকে? নিউটন সংখ্যা একই হবে না, পারমাণবিক ভর একই হবে না, ভিন্ন রাসায়নিক ধর্ম হবে না। এদের রাসায়নিক ধর্মগুলো প্রায় একই রকম, তিনটেরই ভিন্ন রাসায়নিক ধর্ম হবে না। যেটা একই সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। সবার বোঝা গেছে আইসোটোপ জিনিসটা কি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার, আইসোটোপের বুঝতে মতোই পারছি। বেশ কিছু জিনিস আছে আমাদের একটুখানি জেনে নিতে হবে। আইসোটোপের মতে আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের ভবিষ্যতে গিয়ে আর না আটকায়। Okay, একটা স্লাইডে লিখে দিলাম আইসোটোপের মতোই। কি কি? তাহলে আইসোটোপ আমি এখানে শর্টে লিখছি। আইসোটোপ, আইসোটোপ কথাটার মানে হচ্ছে সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার মানে সেম প্রোটন, সেম প্রোটন আমি শর্টে লিখলাম, সেম প্রোটন। আরেকটা হয় আইসোবার, আইসোবার এটা কি? হোয়াট ইজ দিস? দেখো স্যার ভর সংখ্যাটা এক। হ্যাঁ, আমরা একটু আগে একটা তোমাদের কাছে এক্সাম্পল নিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং আর্গন। মনে পড়ে? ক্যালসিয়ামের আমি বলেছিলাম এটা হচ্ছে 20, আর্গনের 18, কিন্তু ভর সংখ্যার কথা বলেছিলাম দুজনেরই ভর সংখ্যা সেম 40। এই ধরনের জোড়াকে আমরা আইসোবার বলি। আইসোবার গুলোর তাহলে কি আছে? সেম মাস নাম্বার, সেম মাস নাম্বার, ভর সংখ্যাটাই শুধুমাত্র এক। এটা নিয়ে এটা ভাবার কোনো দরকার নেই যে নিউটন সংখ্যা এক হয়ে যাবে, না, হতেও পারে নাও হতে পারে। যেমন এখানে 40টার মধ্যে 20টা প্রোটন 20টা নিউট্রন, কিন্তু এখানে 18টা প্রোটন 22টা নিউট্রন। তাহলে নিউটন নাম্বার সেম নাও হতে পারে, সেম মাস নাম্বার, আইসোবার। আরেকটা হয় আইসোটোন। কি হয়? আইসোটোন। হোয়াট ইজ দিস? আইসোটোন, আইসোটোন হচ্ছে এমন যাদের নিউট্রন সংখ্যা সেম, সেম নিউট্রন সংখ্যা। বুঝেছো? আইসোটোন বলি। যেমন ধরো একটা হয় আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক এই কথাটা পড়ে কি মনে হচ্ছে? সেম ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন। আইসো ইলেকট্রনিক। আর লাস্ট আরেকটা আমরা জানবো, তার নাম হচ্ছে আইসোমার। যদিও এই কথাটা এইখানে বলা উচিত ছিল না, তবু আমি বলে দিলাম যেহেতু কেমিস্ট্রিতে আছে এই কথাটা। আইসোমার কথাটা আমরা অ্যাকচুয়ালি পাবো কোথায়? অর্গানিক কেমিস্ট্রিতে বা জৈব রসায়নে বিশেষ করে। এগুলো হচ্ছে বেসিক্যালি যৌগ যাদের আণবিক সূত্র বা আমরা বলতে পারি আণবিক সংকেত একই, কিন্তু গঠন আলাদা, কিন্তু গঠন আলাদা। এগুলোকে বলছি আমরা আইসোমার বলে থাকি। ঠিক আছে, যেমন ধরো একটা উদাহরণ নিই, CH3, CH, এখানে ধরো CH3, CH3। ওকে,
এবারে ধরো আরেকটা রয়েছে CH3, CH2 ধরো এখানে, এখানে CH3, CH2, CH3। এই দুটোর আমরা যদি দেখি কার্বন কটা আছে? 4টে। হাইড্রোজেন কটা আছে? 3 3 6 7 3 10। এখানে কার্বন কটা আছে? 4টে। হাইড্রোজেন 2 2 4 3 7 3 10। দুটোরই দেখো আণবিক সংকেত সেম, কিন্তু স্ট্রাকচারে দুটো আলাদা। এই ধরনের জিনিসকে আমরা রসায়নে পড়বো, জৈব রসায়নে আইসোমার বলা হয়ে থাকে। যাই হোক, এটা আপাতত আলোচনার বিষয় নয়। আপাতত ওপরের 4টে আমাদের জানতে হবে। আইসোটোপ, আইসোবার, আইসোবার মানে সেম মাস নাম্বার, আইসোটোন মানে সেম নিউট্রন নাম্বার, আইসো ইলেকট্রন মানে সেম ইলেকট্রন নাম্বার, আর আইসোটোপ মানে সেম অ্যাটমিক নাম্বার। আইসোটোপের ধারণাটা তোমাদের থাকা উচিত, তাই আমি গল্পটা তোমাদের দিলাম। তাহলে এবার এই প্রশ্নটার, যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদের কি বলে? বলো এবার। আইসোবার। আইসোবার, ভেরি গুড। আইসোবার। স্যার আইসোমারটা একটু বলবেন আরেকবার, কি বললেন? আইসোমার বললাম, এই যে আইসোমার হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গঠন আলাদা। এই যে দেখো দুটোরই আণবিক সংকেত সেম, C4H10 দুটোই, কিন্তু এদের স্ট্রাকচারালি আলাদা। ঠিক আছে। নিউক্লিয়ন কি? নিউক্লিয়ন, হোয়াট ইজ নিউক্লিয়ন? প্রোটন এবং নিউট্রন। ভেরি গুড। নিউক্লিয়াসের মধ্যে যেগুলো থাকে প্রোটন আর নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন বলে। এটা একটা খুব ছোট্ট কোশ্চেন যেটা তোমাদের জানার দরকার ছিল। নেক্সট, পজিট্রনের আধান ড্যাশের আধানের সমান। এটা খুব ভালো কোশ্চেন। আমাদের এইরকম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়াও বেশ কিছু পার্টিকেল সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। কি আইডিয়া থাকতে হবে? বেশি কিছু নয়, ওদের চার্জ এবং ওদের মাস বা ভর, এই সম্পর্কে একটুখানি আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস বলে দিই, যে কোনো বস্তুর বা যে কোনো কণা যাই হোক না কেন, তাদের ভর আমরা কোন এককে মাপবো? তাদের ভর আমরা মাপবো গ্রাম এককে বা কেজি এককে। যেমন আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে যে ইলেকট্রনের ভর কত? স্যার 9.11 ইন্টু 10⁻³ কেজি। যেমন ধরো তোমাদেরকে বলেছিলাম প্রোটনের ভর কত? প্রোটনের ভর স্যার 1.6 ইন্টু 10⁻²4 27 কেজি। যেমন নিউটনের কত? নিউটনের ভরও প্রায় সেম 1.10⁻27 কেজি। তাহলে দেখো কেজি এককে ভর বলা হয়। আর যদি আধানের কথা বলি, আধান, তাহলে আধান বললে আমরা অবশ্যই কুলম্ব এককে বলবো। 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব ইলেকট্রনের মাইনাস হল, আর এর ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর নিউট্রনের আধান কত? 0। নিউট্রন কোনো আধান নেই, নিস্তড়িত কণা। এবার একটা গল্প শুনবে। এখন এই যে সংখ্যাগুলো লেখা আছে এখানে, এই সংখ্যাগুলো একটুখানি জটিল। বিজ্ঞানীরা কি করলো? এর একটা সিম্পলিফাইড ভার্সন বার করলো। কিভাবে? ওরা বলল যে ইলেকট্রনের যে আধানটা আছে বা প্রোটনের আধান যাই বলো না কেন, এর মানটাকে ওরা ফিক্স ধরে নিল, এটাকে ওরা এক একক হিসেবে কনসিডার করলো। এবার বাকি আধানগুলো, বাকি অন্যান্য যে কণা রয়েছে যেমন পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলোকে এই ইলেকট্রনের আধানের সাপেক্ষে প্রকাশ করার চেষ্টা করলো। কত অনুপাতে আছে দেখার চেষ্টা করলো যে এই একের সাপেক্ষে ওটা কত গুণ। তাহলে যদি বলে যে ইলেকট্রনের আধান কত, তাহলে আমরা অ্যাকচুয়ালি বললে -1.6 ইন্টু 10⁻19 কুলম। কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে ইলেকট্রনের আধান -1, প্রোটনের আধান +1। এই কথাটার মানে হচ্ছে ইলেকট্রনের আধানটাকে একটা স্ট্যান্ডার্ড বা রেফারেন্স ধরে নেওয়া হয়েছে, তার সাপেক্ষে বিচার করা হচ্ছে। বুঝেছো সবাই? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, আমি বলতে চাইছি যে ইলেকট্রনের যে আধান আছে সেটাকে ওরা রেফারেন্স মানলো 1। তাহলে প্রোটনের আধানটাও কি হবে? একই হবে, কারণ সেম। এবার বাকি অন্যান্য পার্টিকেলসদের আধানকে ইলেকট্রনের আধানের সাপেক্ষে প্রকাশ করা হলো, কত গুণ সেটা প্রকাশ করা হলো।
তো এই কারণে অনেক জায়গাতে তোমরা এরকম পাবে যে ইলেকট্রনের আধান -1। -1 দেখে কি বুঝবে? ইলেকট্রনের আধান কিন্তু অ্যাকচুয়ালি -1 কুলম নয়, এটা হচ্ছে এই রেফারেন্স ভ্যালুটার সাপেক্ষে -1। বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে এই ভ্যালুটাকে স্যার -1 ধরছে তো? হ্যাঁ, এই ভ্যালুটাকে 1 ধরছে, মানে এই যে মানটা 1.6 -19 কুলম, এটাকে 1 ধরছে। তাই ইলেকট্রনের আছে। চার্জ মাইনাস বলে তাই -1 আসছে, প্রোটনের প্লাস বলে +1 আসছে। একই রকম ভাবে ভরের ক্ষেত্রেও তাই করা হলো। ভরের ক্ষেত্রেও তাই করা হলো। কি করা হলো স্যার? প্রোটনের যে ভরটা আছে এইটাকে 1 একক ধরা হলো, রেফারেন্স। তাহলে প্রোটনের ভর কত বললে আমরা বলবো 1। নিউটনের ভর কত হবে তাহলে তোমরাই বলো। নিউটনের ভর কত? স্যার নিউটনের ভর 1 হবে, কারণ প্রোটন নিউটনের ভর অলমোস্ট সেম। এবার তোমরা বলো ইলেকট্রনের ভর কত হবে? স্যার এটা বেসিক্যালি প্রোটনের ভরের সাপেক্ষে কতটা আমাদের দেখতে হবে। আমি একটু আগে তোমাদের বলেছিলাম একটা জিনিস, যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ, মনে পড়ে? হ্যাঁ স্যার। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের ভর হচ্ছে 1/1836। হ্যাঁ স্যার, 1/1836। এইটা করলে আসে 0.000 সামথিং। এটা অলমোস্ট 0 আমরা ধরি এই কারণে। যদি ইলেকট্রনের ভর 0 বলে তার কথাটার মানে হচ্ছে প্রোটনের সাপেক্ষে 0, প্রোটনের ভরটাকে রেফারেন্স ভাবলে 0। যে কোনো কিছুর ভর আমরা এই প্রোটনের ভরের সাপেক্ষে নির্ণয় করে থাকি। যেমন তোমরা কিছুক্ষণ পরে পড়বে আলফা কণার ভর হচ্ছে 4। কথাটার মানে কি গো? কথাটার মানে হচ্ছে আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ। 4 নয়, আমরা বলতে পারি 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি। কেজিতে বললে এটা দাঁড়ায়, কিন্তু যখন শুধু 4 বলছি তার মানে প্রোটনের ভরের 4 গুণ এটা বোঝানো হচ্ছে, কারণ প্রোটনের ভরকে আমরা স্ট্যান্ডার্ড করে দিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, তাহলে আমাকে এখানে বলেছে পজিট্রন বলে একটি কণা আছে। এই পজিট্রন কণাটা মনে রাখতে হবে এটা একটি অ্যান্টি পার্টিকেল। প্রত্যেকটা পার্টিকেলের একটি করে অ্যান্টি পার্টিকেল আছে। অ্যান্টি পার্টিকেল গুলোর আমি এখানে দিচ্ছি, প্রতিটি পার্টিকেলের একটি করে অ্যান্টি পার্টিকেল আছে। অ্যান্টি পার্টিকেল এগুলো সম্পর্কে খুব ডিটেলে পড়ার দরকার নেই, কারণ এগুলো সম্পর্কে ডিটেলে পড়তে গেলে তোমাদের আবার কোয়ান্টাম জানতে হবে, খুব ডিটেলে পড়ার দরকার নেই। প্রতিটি পার্টিকেলের একটি করে অ্যান্টি পার্টিকেল আছে। অ্যান্টি পার্টিকেল গুলোর কি হয়? এদের মাস সেম হয়, কিন্তু কিন্তু চার্জ আলাদা হয়। চার্জ বিপরীত হয়, আলাদা নয়, বলা ভালো, চার্জ হয় বিপরীত। চার্জ বিপরীত। যেমন ইলেকট্রনের ভর কত? ভর আমরা ধরতে পারি 0। আধান কত? আধান -1। এরই অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন। তাহলে পজিট্রনের ভর কত হবে? 0ই হবে, কারণ ভর মাস সেম। কিন্তু আধান কি হবে বলো পজিট্রনের? বলো, তোমরাই বলো। আধান পজিটিভ +1। এবার বলো পজিট্রনের আধান ড্যাশের আধানের সমান। প্রথম কথা এখানে বলে দিই, ইলেকট্রন হবে। ইলেকট্রনের আধান -1, প্রোটনের আধান তোমরা সবাই জানো +1, একটু আগেই ও বলেছি। হ্যাঁ স্যার, প্রোটন হবে স্যার। আলফা কণার আধান +2, মনে রাখতে হবে আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ, আর আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ। মনে থাকবে, আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ, আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ।
আর নিউট্রনের আধান কত? 0। তাহলে পজিট্রনের আধান ড্যাশের আধানের সমান, প্রোটনের আধানের সমান। এবার আসি নিউট্রিনো, নিউট্রিনোর কি আছে? ওকে, আচ্ছা তার আগে বলে দিই, নিউট্রন নামে আমাদের রয়েছে নিউট্রন। নিউটনের আমরা সবাই জানি ভর কত? ভর হচ্ছে 1। ওকে, আধান কত? আধান হচ্ছে 0। এরই অ্যান্টি পার্টিকেল হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রনের ভর কত হবে স্যার? ভর তো নিউটনের সাথে সেম হবে 1। আধান কত হবে? আধান এখানেও 0 হবে, কারণ বিপরীত হওয়ার এখানে কোনো চান্স নেই, কারণ এটা 0। প্রোটন, প্রোটন, প্রোটনের ভর কত? ভর হচ্ছে 1। আধান কত? আধান হচ্ছে স্যার +1। এরই অ্যান্টি পার্টিকেল হচ্ছে অ্যান্টি প্রোটন বলা হয়। অ্যান্টি প্রোটন, অ্যান্টি প্রোটন। এর ভর কত? এর ভর একই হবে। আধান কত হবে তোমরা বলো এবার? আধান কত হবে? -1। ভেরি গুড। ওকে, এছাড়া তোমাদের কিছু পার্টিকেলের কথা জানতে হবে। সেই পার্টিকেল গুলোর কোথায় লিখবে? এখানেই লিখে দিচ্ছি। এগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অ্যান্টি পার্টিকেলের কথা। এছাড়া আরো দুটো পার্টিকেলের কথা তোমরা অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে যে তোমার নিউট্রিনো। নিউট্রিনো, নিউট্রিনোর ক্ষেত্রে মনে রাখতে হবে। আর একটা হচ্ছে যে বিটা পার্টিকেল, বিটা। আর এটা হচ্ছে আলফা। আলফা কণার ভর অলরেডি বলেছি, ভর কত? 4। আধান কত? আধান +2। ওকে, বিটা পার্টিকেল, বিটা পার্টিকেলের ভর হচ্ছে 0। ওকে, আধান কত? আধান হচ্ছে মানে এটা প্রায় ইলেকট্রনের মতোই, আমরা এটাকে প্লাস ইলেকট্রন বলে থাকি অনেক সময়, প্লাস ইলেকট্রন। তবে এটা পজিট্রনের, যদিও পজিট্রনের মতোই কেস হয়ে যাচ্ছে, ভর 0 আধান +1, কিন্তু এটা কিন্তু আলাদা। এটা অন্য অন্য ভাবে মানে অন্য পারপাসে এটা বেরোয়। বিটা কণা আমরা জানি যে নিউক্লিয়ার রিঅ্যাকশনে আলফা, বিটা, গামা রয়েছে। নিউট্রনের কথায় আসি, নিউট্রিনোর ভর হচ্ছে 0। এটা নিউট্রনের মতোই, কিন্তু ভর 1 এখানে, এখানে ভর হচ্ছে 0 আর আধানও 0। মনে থাকবে এই পার্টিকেল গুলো। এইটা একটু পড়লেই হবে, এই স্লাইডটা তোমরা পড়বে তাহলেই তোমাদের মনে থেকে যাবে। নিউট্রন আর কি আছে? নিউট্রন আর আছে আধান 0, ভর 0। ঠিক আছে, বেশ। আচ্ছা, আজকের মতো এটাই লাস্ট কোশ্চেন। বলো, এই অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা আরেকদিন নেবো, কারণ একদিনে হবে না। পরের যে ক্লাসে আর থাকবে সেটাতে ফিজিক্স হবে সম্ভবত। তারপরে ক্লাসে যখন কেমিস্ট্রি আসবে, আমি আবার অ্যাটমিক স্ট্রাকচারের বাকি প্রশ্নগুলো, আরো কিছু প্রশ্ন রয়ে গেল, সেগুলো করাবো। সোডিয়াম প্লাস আয়ন। ফিজিক্স আর কেমিস্ট্রি কোশ্চেন আপনি করাবেন তো? হ্যাঁ, আচ্ছা। সোডিয়াম স্যার প্লাস বলছি আয়ন। এই যেগুলো লিখছেন স্যার, এটা কি পাওয়া যাবে স্যার হ্যাঁ, পিডিএফটা? পাওয়া যাবে, পাওয়া যাবে, এটা দিয়ে দেবো। ঠিক জয় আছে স্যারের কাছ থেকে কালেক্ট করে নেবে, বা তোমাদের স্যার আমাদের কোঅর্ডিনেটর। স্যার ওই নতুন যে ব্যাচটা স্টার্ট হয়েছে জুলাইতে, ওটা ওই ব্যাচে আর কি। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করে নেবে যে সুমিত স্যারের কেমিস্ট্রি পিডিএফ চাই, জিজ্ঞাসা করবে গ্রুপে। বুঝতে পেরেছো? আচ্ছা মডারেটর। আচ্ছা। Na+ আয়ন নিম্নলিখিত কোনটির সাথে আইসো ইলেকট্রনিক? আচ্ছা, একটু আগে বলেছি আইসো ইলেকট্রনিক কথাটার মানে কি? আইসো ইলেকট্রনিক মানে কি? সেম স্যার ইলেকট্রন, ইলেকট্রনটা সেম ইলেকট্রন স্যার। সেম। তার আগে বুঝতে হবে Na+ এ কতগুলো ইলেকট্রন থাকবে। সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 10, সরি অ্যাটমিক নাম্বার 11, একটু আগে বলেছি আমি। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 দেখে বোঝাই যাচ্ছে 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু প্লাস মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে। কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে? একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে এখানে 10টা ইলেকট্রন আছে। Na+ মানে 10টি ইলেকট্রন। ইয়েস অর নো? তাহলে এই সেম 10টি ইলেকট্রন নিচের কোনটাতে আছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এক এক করে দেখে নিই। প্রথমে লিথিয়াম, লিথিয়াম কত?
3 নম্বর। তার মানে অ্যাটমিক নাম্বার লিথিয়ামের 3। তার মানে লিথিয়াম প্লাস বলেছে, তোমরাই বলো কতগুলো ইলেকট্রন থাকবে। গোপাল বলো কতগুলো ইলেকট্রন থাকবে। দুটা। দুটো, ভেরি গুড। এবার আসি ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস। ম্যাগনেসিয়ামের 12 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে বলো কতগুলো থাকবে। 10টা। 10টা ইলেকট্রন। তার মানে এটাই হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস উইথ Na প্লাস। আচ্ছা ক্যালসিয়াম 2 প্লাস এর কতগুলো থাকবে। ক্যালসিয়ামের হচ্ছে 20 নম্বর, 18টা ইলেকট্রন থাকবে, তাই তো। আর বেরিয়াম, বেরিয়াম 2 প্লাস, বেরিলিয়ামের ক্ষেত্রে থাকে হচ্ছে 4 মানে এখানে থাকবে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন থাকবে, বুঝেছো। তার মানে এরা দুজন আইসো ইলেকট্রনিক হয়ে যাচ্ছে, এ আর বি, এ আর ডি, এরা দুজন আইসো ইলেকট্রনিক। সোডিয়াম প্লাসের সাথে আইসো ইলেকট্রনিক হচ্ছে Mg2 প্লাস। ঠিক আছে, আচ্ছা, বেশ এত দূরই থাকলো আজকের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট দিন। থ্যাংক ইউ। স্যার একটা কথা বলবো? আচ্ছা। বলো। স্যার বললাম যে সোডিয়াম প্লাস আয়ন এর মধ্যে কোনটির সাথে আইসো ইলেকট্রনিক, মানে এটা Mg2 প্লাস কি করে হলো ব্যাপারটা, মানে একবার যদি বলতেন। আরেকবার বলবো, ঠিক আছে। সোডিয়ামের, সোডিয়াম প্লাসের কতগুলো ইলেকট্রন আছে বলো। সোডিয়ামের কতগুলো ইলেকট্রন আছে গোপাল বলো। ইলেকট্রন হচ্ছে সম্ভবত 10টা মনে হচ্ছে। না না, সোডিয়ামের 10টাই, সোডিয়ামের 10টা, হ্যাঁ। 11টা। 11টা। 11টা, হ্যাঁ। তাহলে সোডিয়াম প্লাস হলে কতগুলো ইলেকট্রন হবে। সোডিয়াম প্লাস হলে সোডিয়াম প্লাস মানে হচ্ছে তাহলে ইলেকট্রনের সংখ্যা। সোডিয়াম প্লাস হলে করো, নিজের করো না। সোডিয়াম প্লাস হলে দশটা হবে কিনা। হ্যাঁ মানে একটা তো ঠিকই 10টাই হবে। 10টাই হবে সোডিয়াম প্লাস হলে, তাই তো। এবার হ্যাঁ। ম্যাগনেসিয়ামের 12টা থাকে, 12 হচ্ছে অ্যাটমিক নাম্বার ম্যাগনেসিয়ামের। ও আচ্ছা আচ্ছা, মানে ইলেকট্রন সংখ্যাটা সেম আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ইলেকট্রন সংখ্যা সেম হলে আইসো ইলেকট্রনিক বলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার এক্সামের সময় প্রত্যেকটাই বের করে করে দেখতে হবে এভাবে? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা এটা আচ্ছা, বের করতে তো কতক্ষণ আর টাইম লাগবে তোমার। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, চলো তোমরা লিভ করে যাও, ক্লোজ করে দাও। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। হুম। গুড নাইট স্যার।